So this is the mammary gland. So mammary gland present in all mammals. Mammals এর নাম কেন হয়েছে? Due to presence of mammary gland. Because we are viviparous. Viviparous মানে we produce new youngs. আমরা নতুন বাচ্চা প্রোডাকশন করি। তো এই যে বেবিটা আসে, এটা নারিশমেন্ট দেওয়ার জন্য কি হয়, একটা নারিশমেন্ট গ্ল্যান্ড দরকার। সো mammary gland provide the nutrition after paturation, right? And but mammary gland also produce the sexual organ during coitus. এই যে mammary gland দেখতে পাচ্ছ, এখানে এক ধরনের সেল থাকে, যে সেলগুলোর নাম কি? ম্যামোট্রপ সেল। ম্যামোট্রপ সেল, রাইট? দিস ম্যামোট্রপ সেলস প্রডিউস মিল্ক। এইখানে দেখতে পাবে দেয়ার আর ম্যামারি লোবস। দেখতে পাচ্ছ, আগের ডায়াগ্রামটা এই জায়গাটা দেখবে। ম্যামারি লোবস কোনটা? এই যে দেখো, এইগুলো সব লোবস দেখতে পাচ্ছ। এই লোবস গুলো জেনারেলি কটা থাকে? 15 to 20 লোবস দিয়ে তৈরি, এবং লোবস এর চারদিকে লট অফ ফ্যাট বডি থাকে। এই লোবস গুলো কি প্রোডাকশন করছে? লোবস এর মধ্যে কি আছে? ম্যামোট্রপ সেলস আছে। সো দ্য ম্যামোট্রপ সেলস প্রডিউস দ্য মিল্ক। কখন মিল্ক তৈরি করবে? আফটার পার্চুরেশন, যখন কিনা বডিতে দুটো হরমোন হাই থাকে। কোন দুটো হরমোন? অক্সিটোসিন অ্যান্ড প্রোল্যাকটিন। অক্সিটোসিন অ্যান্ড প্রোল্যাকটিন, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তোর বডি তো এখন হাই আছে, তো মিল্ক সিক্রেশন হবে? হবে। মিল্ক সিক্রেশনের জন্য হচ্ছে দুটো হরমোন ইম্পর্টেন্ট রোল প্লে করে, ওয়ান ইজ অক্সিটোসিন আর ইজ প্রোল্যাকটিন। কখনো কখনো দেখা যায় বিফোর পার্চুয়েশন অনেক ফিমেল বডিতে মিল্ক সিক্রেশন হতে পারে, তার মানে দ্যাট ইজ অ্যাবনর্মাল। তার মানে তোর বডিতে কোনো কারণে যদি আপরেগুলেশন অফ ইস্ট্রোজেন এন্ড প্রোল্যাকটিন হয়ে যায়। আগের বেঞ্চে গিয়ে বস। একে বলছি রিধিমা, আগের বেঞ্চে চলে আয়। আরে এরকম এরকম করছিস আগের বেঞ্চ। প্রদীপের তলায় কি লাইট পাওয়া যায়? প্রদীপ থেকে একটু দূরে থাকতে হয়, দূরে লাইট পাওয়া যায়। অনেক লাইট আছে? ঠিক আছে। তো বেসিক্যালি কি, যদি তোর নর্মাল কন্ডিশনে ম্যাচিওর ম্যামারি গ্ল্যান্ডে যদি বডিতে কোনো কারণে ইস্ট্রোজেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রোল্যাকটিন বেড়ে যায়, হাইপার সিক্রেশন হয় ফ্রম দ্য ইস্ট্রোজেন। কোথা থেকে তৈরি হয়? ফ্রম দ্য পোস্টেরিয়র পিউটারি। প্রোডাকশন হয় হাইপোথ্যালামাসে, বাট রিলিজ থ্রু দ্য পোস্টেরিয়র পিউটারি। তো সরি, ইস্ট্রোজেন, অক্সিটোসিন 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 এন্ড ভ্যাসোপ্রেসিন, এই দুটো তৈরি হয় কোথায়? হাইপোথ্যালামাস। তো অক্সিটোসিন প্রডিউস ফ্রম দ্য হাইপোথ্যালামাস এন্ড রিলিজ থ্রু দ্য পোস্টেরিয়র পিউটারি। যদি কোনো কারণে হাইপার সিক্রেশন হয়, মানে বডিতে তোর বেড়ে গেছে, অ্যান্ড প্রোল্যাকটিন বেড়ে গেছে, প্রোল্যাকটিন কিন্তু অ্যান্টেরিয়র পিউটারি, তো তখন দেখা যাবে তোর মিল্ক প্রোডাকশন স্টার্ট হতে পারে। ইভিন পার্চুরেশনের আগে, অ্যারাউন্ড 15 to 30 ডেজ এর আগে মিল্ক কিন্তু রিলিজ হতে পারে ফ্রম দ্য মেমরি গ্ল্যান্ড। তো যাই হোক, আমাদের এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে মিল্ক পাথওয়েটা, মানে মিল্ক সিক্রেশনের পাথওয়ে। তো মিল্ক প্রডিউস হয় কোথায়? ম্যামোট্রপ সেলস। ইন দ্য প্রেজেন্স অফ হুইচ হরমোন? দুটো হরমোনের রোল আছে। কোন দুটো হরমোন? নোট করে নেবে, অক্সিটোসিন অ্যান্ড প্রোল্যাকটিন। অক্সিটোসিন অ্যান্ড প্রোল্যাকটিন, রাইট? তো এই যে ম্যামোট্রপ সেল তৈরি করলো মিল্ক, যেটা কথাতে ছিল ম্যামালিয়ান লোব। সো ম্যামালিয়ান লোবস কানেক্ট উইথ কার সাথে? দেখো, এই যে ভেতরে যে লোবিউলস লাইক স্ট্রাকচারটাকে কি বলা হয়? অ্যালভিওলাস। সেটা কানেক্ট হচ্ছে বেসিক্যালি কার সাথে? ম্যামারি ডাক্ট। এই যে ডাক্ট লাইক স্ট্রাকচার, দ্যাট ইজ ম্যামারি ডাক্ট। ম্যামারি ডাক্ট গুলো আবার এসে কার সাথে মিট করছে? অ্যাম্পুলা। অ্যাম্পুলা গুলো রিলিজ হচ্ছে থ্রু ল্যাক্টিফেরাস ডাক্ট। তার মানে পাথওয়েটা তোর কিভাবে হবে? প্রথমে যেটা হবে ম্যামারি লোব। সো উইথিন দ্য মেমারি লোব দেয়ার ইজ আ অ্যালভিওলাস। অ্যালভিওলাস মানে হচ্ছে এই যে ছোট 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 স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছ, এই যে এইগুলো কি? অ্যালভিওলাস। সো অ্যালভিওলাস ইজ আ পার্ট অফ মেমারি লোব। তো মেমারি লোব কতটা থাকছে? 15 থেকে 20টা মেমারি লোব থাকছে। এই মেমারি লোবের মধ্যে কি আছে? ম্যামোট্রপ সেলস। এই ম্যামোট্রপ সেল গুলো কি তৈরি করেছে? মেমারি অ্যালভিওলাস, রাইট? তো এখান থেকে মিল্কটা, মানে মেমারি লোব থেকে মিল্ক কোথায় আসবে? সেকেন্ড স্টেজ মেমারি ডাক্ট। মেমারি ডাক্ট থেকে মিল্ক কোথায় যাবে? অ্যাম্পুলা। অ্যাম্পুলা কোনগুলো? দেখ, এই যে এখানে দেখেছিস এরকম বালজিং স্ট্রাকচার হয়েছে, এই যে ফুলে উঠেছে স্ট্রাকচার গুলো, এইগুলোকে বলে অ্যাম্পুলা। সো অনেকগুলো মেমারি ডাক্ট কোথায় এসে জয়েন করেছে? অ্যাম্পুলা এসে। দেন সেখান থেকে দেখ টিউব লাইক স্ট্রাকচারে এগিয়ে এসছে, তাই কি বলা হয়? অ্যাম্পুলা থেকে আসছে ল্যাক্টিফেরাস ডাক্ট।
ল্যাকটিফেরাস ডাক রিলিজ হয়েছে থ্রু নিপল, রাইট? এবং এর চারদিকে একটা সফট ফ্যাটি থাকে, টিস্যু থাকে, যাকে বলা হয় অ্যারিওলা। সো নিপল ইজ প্রোটেক্টেড বাই দ্য সফট টিস্যু, দ্যাট ইজ অ্যাডিপোস টিস্যু পার্ট, যেটা হচ্ছে অ্যারিওলা বলা হয়। তার পাথওয়েটা তোকে আসবে, পাথওয়েটা ক্লিয়ার থাকলো। পাথওয়েটা কি বলবো? ম্যামারি লোব, দেন আসবে ম্যামের ডাক্ট, দেন কি আসবে? অ্যাম্পুলা, দেন কি আসবে? ল্যাক্টিফেরাস ডাক্ট বা ল্যাক্টিফেরাস টিবিউলও বলতে পারি, দেন চলে আসবে তোর থ্রু নিপল তোর মিল্ক বডির বাইরে সিক্রেশন। ওকে, তো এইখানে চলে কি বলেছে দেখ, a functional mammary gland is characterized by the মানে characteristics of all female animals, ফিমেল ম্যামালস এর দেখা যায়। তো মেলস হ্যাভ মেমারি গ্ল্যান্ড বাট রুডিমেন্টারি ফর্মে থাকে, নন ফাংশনাল, রাইট? So the mammary glands are paired structure that contains the glandular tissue and variable amount of fat. Amount of fat vary করে এনসিআরটি বইটা খোল, দেখতে পাচ্ছি। So the glandular tissue of each breast divided into 15 to 20 mammary lobes containing cluster of cells called alveoli. মানে এই যে সেলস গুলোর স্পেসিফিক নাম কি? ম্যামোট্রফ সেলস, যেটা কি তৈরি করেছে? অ্যালভিওলাই তৈরি করেছে। The cells of alveoli secretes milk which is stored within the cavities, that is lumen of alveoli. Cluster of cells which is present in the alveoli, that is mammoth cells. So the alveoli open into mammary tubules and tubules join কোথায় করেছে? mammary duct, and several mammary duct opens through ampulla, ultimately কোথায়? lactiferous duct দিয়ে রিলিজ হয়েছে, through which milk is sucked out. ক্লিয়ার হলো? এইটুকু আমাদের জানতে হবে। আমাদের এখানে যেটা কোশ্চেন আসে, এখান থেকে পাথওয়ে আসে, 100% এখান থেকে কোশ্চেন আসার চান্স আছে, সেটা বলে দিলাম। পাথওয়ে অফ মিল্ক সিকনেচার মানে এই পার্টটা থেকে আর কিছু আসে। তোর কোনটার কাজ কি কিছু জানতে চাইবে না, পাথওয়ে মানে কার পরে ওই সিচুয়েশন, মানে তোর সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে, দেন তুই রিলেট করতে পারবি। পাথওয়ে তো বললাম, এই ছবি দেখো, তার মেমারি লোব, লিখে নাও, লিখে নাও, একবার লিখে নাও, প্র্যাকটিস হয়ে যাবে। হুম, হ্যাঁ, মেমারি লোবস, এখান থেকে কি যাচ্ছে? তারপর হুম, কেন? অ্যালভিওলি তো পার্ট অফ কার? লোবিউলের মধ্যে থাকে। মেমারি লোবিউল হচ্ছে 15 থেকে 20টা ক্লাস্টার, মানে এরকম ধর এটা পুরোটা লোবিউল দেখ, এইটা পুরোটা একটা লোবিউল। এই লোবিউলের মধ্যে ক্লাস্টার দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে অ্যালভিওলাই। এই অ্যালভিওলাই মেড আপ বাই সেলস, দ্যাট ইজ ম্যামোট্রফ সেলস। এইখান থেকে যখন বেরোচ্ছে, এইটা একটা লোবিউল থেকে বেরোচ্ছে, যখন লোবিউল থেকে বেরোচ্ছে সেটা ডাক্টে আসছে, দ্যাট ইজ মেমারি ডাক্ট। এই মেমারি ডাক্ট গুলো ধর, এখানে একটা মেমারি ডাক্ট, এখানে একটা মেমারি ডাক্ট চলে এলো, দেন এইটা একটা একটা জায়গায় মিট করলো, দেন সেটা হয়ে গেল অ্যাম্পুল। ক্লিয়ার হলো? সো মেমারি ডাক্টের পরে কি আসবে? দেন অ্যাম্পুলের পরে কি আসবে? ল্যাকটিফেরাস ডাক। এই ল্যাকটিফেরাস ডাক থ্রু নিপল দিয়ে বডির বাইরে রিলিজ করবে মিল্কটা। ঢুকেছে? আর মিল্ক সিক্রেশন ফুললি কন্ট্রোল বাই হরমোন। হুইচ হরমোন? অক্সিটোসিন এন্ড প্রোল্যাক্টিন। আফটার পার্চুরেশন বেবি যখন এই নিপল সাকনি করে, তখন অক্সিটোসিন, অলরেডি পার্চুরেশনের সময় অক্সিটোসিন বেশি থাকে, কারণ অক্সিটোসিন হচ্ছে ইউট্রাইন কন্ট্রাকশন করে, তো অক্সিটোসিন তখন বডিতে বেশি। তখন কি প্রোল্যাকটিন যখন সাকনি করে, প্রোল্যাকটিন সিক্রেশনও স্টার্ট হয়ে যায়। তখন কি হয়, যে মিল্ক গুলো থাকে ম্যামোট্রফ সেল গুলো, অ্যাকচুয়ালি ম্যামোট্রফ সেল বাস্ট, বাস্ট হয়ে মিল্ক সিক্রেশন হয়। সেল টিস্যু পড়া থেকে বলেছিলাম, সো থ্রি কাইন্ড অফ সিক্রেশন: হলোক্রাইন, অ্যাপোক্রাইন এন্ড মেরোক্রাইন। দিস ইজ নোন এজ অ্যাপোক্রাইন সিক্রেশন। হিয়ার কমপ্লিটলি তোর সেলটা বাস্ট করে, আবার নতুন সেল ফরমেশন হয়ে যায়, অ্যাপোক্রাইন সিক্রেশন করে। ব্যাস এইটুকু জানলেই হবে, এর বেশি দরকার। ক্লিয়ার হলো? চলো এরপর আমরা যেটা জেনে নেব,
দ্যাট ইজ ওভারির ক্রস সেকশন এইটা। তো পড়ানো হয়েছে, কি হয়েছে দেখো, ওভারি, সো ফিমেল হ্যাভ পেয়ার অফ ওভারি, রাইট, ওয়ান পেয়ার ওভারি। এই ওভারির সাইজ আর আমাদের যে আমরা পড়েছিলাম আগের দিন টেস্টিসের সাইজ প্রায় সেম ছিল। অ্যান্ড ওভারি অ্যান্ড টেস্টিসের পজিশন কি? ওভারি থাকছে লোয়ার পার্ট অফ অ্যাবডোমেন, যেটা পেলভিক এরিয়ার মধ্যে বলতে পারি, লোয়ার পার্ট অফ অ্যাবডোমেন, বাট টেস্টিস আউটসাইড অফ অ্যাবডোমেন থাকে বিকজ টেম্পারেচারের জন্য। কারণ বডি টেম্পারেচার 37 থাকলে 37 এর মধ্যে কখনোই স্পার্ম প্রোডাকশন হবে না। বাট ওভারিতে ওজেনেসিস হতে পারে ওই টেম্পারেচার। সো ওভারি দু সাইডে থাকছে, and ovary connect with uterus along with the peritoneal cavity through uterine ligament, and peritoneal লেয়ারটার নাম কি? মেসোভারিয়াম। আমরা আগের দিন ছবিতে বলে দিয়েছিলাম মেসোভারিয়াম and ligament is there, that is ovarian ligament. So ovary has two parts. এই দেখো, একটা ভেতরের পার্ট, এই যে পার্টটা দেখতে পাচ্ছ, আর একটা বাইরের পার্ট। ভেতরের পার্টটাকে আমরা কি বলি? মেডুলা। বাইরের পার্টটা কি বলি? কর্টেক্স। So cortex, ovarian cortex means the periphery part of the ovary, and inner পার্টটা হচ্ছে মেডুলার পার্ট। কেন এরকম ভাগ করা হলো? দেখো, ইনার পার্টে কি থাকে? লট অফ ব্লাড ভেসেলস, বুঝলে, এন্ড সাম নিউরনস, কিছু নিউরন থাকবে আর ব্লাড ভেসেলস থাকবে। ইনার পার্টে মানে মেডুলারি পার্টে আর কিছু থাকে না। তাহলে ব্লাড ভেসেলস কেন দরকার? কোন আর্টারি ওভারিতে ব্লাড নিয়ে যাবে? জেনিটাল আর্টারি। জেনিটাল আর্টারি যেরকম টেস্টিসে নিয়ে যাচ্ছে জেনিটাল আর্টারি, ঠিক জেনিটাল আর্টারি নিয়ে যাচ্ছে আবার জেনিটাল ভেন হয়ে আবার বেরিয়ে আসবে। কারণ ওখানে এক্সেস যে নিউট্রিয়েন্টস মানে এক্সক্রিটরি প্রোডাক্ট, কার্বন ডাই অক্সাইড, ওগুলো তো বার করতে হবে। তো এখানে নারিশমেন্ট কে নিয়ে যাচ্ছে? আমাদের এই আর্টেরিয়াল ভেন নিয়ে যাচ্ছে। এবার কটেক্স পার্টে তুই যদি দেখিস ভালো করে, এইগুলোকে বলা হয়, এইখানে দেখ, আউটার লেয়ারটার নাম কি? দ্য আউটার লেয়ার ইজ টিউনিকা ভ্যাজাইনালিস। দ্য আউটার লেয়ার অফ ওভারি, টিউনিকা ভ্যাজাইনালিস। হ্যাঁ, সো টিউনিকা ভ্যাজাইনালিস আমরা কোথায় পেয়েছিলাম? টেস্টিসেও পেয়েছিলাম। আমরা বলেছিলাম যে ওভারি এন্ড টেস্টিস প্রডিউস ফ্রম দ্য সেম সেল লাইন, বিকজ প্রথমে আনডিফারেন্সিয়েটেড গোনাড হিসেবে থাকে। যদি ওয়াই ক্রোমোজোম থাকে তখন তো টেস্টিসে কনভার্ট হবে, ওয়াই ক্রোমোজোম না থাকলে টেস্টিস হবে। তো টিডিএফ এর গল্পটা বলেছিলাম ওটা আগের দিন। সো টিউনিকা ভ্যাজাইনালিস ইজ আউটার লেয়ার অফ ওভারি। এই ওভারিতে এই কর্টিক্যাল পার্টে কি দেখতে পাচ্ছিস? এইগুলো কি? এই ছোট ছোট কিছু সেল দেখতে পাচ্ছিস, এইগুলোর নাম হচ্ছে প্রাইমোডিয়াম ফলিকল। কি বলা হয়? প্রাইমোডিয়াম ফলিকল। দ্যাট ইজ প্রাইমোডিয়াম ফলিকল। এই প্রাইমোডিয়াম ফলিকলটা আস্তে আস্তে ম্যাচিওর হয়ে কিসে যাচ্ছে? প্রাইমারি ফলিকলে কনভার্ট হচ্ছে। দেন প্রাইমারি ফলিকল ম্যাচিওর হয়ে দেখ সেকেন্ডারি ফলিকল, দিস ইজ সেকেন্ডারি ফলিকল। সেকেন্ডারি ফলিকল, ফলিকল মানে কি? এর মধ্যে কি রয়েছে? একটা ছোট্ট সেকেন্ডারি উসাইট আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে। তারপরে দেখ টার্সিয়ারি ফলিকল, এখানে একটা মাঝখানে ফাঁকা এরিয়া দেখতে পাচ্ছিস, এই যে ফাঁকা এরিয়াটা দেখতে পাচ্ছ, সো দিস ইজ নোন এজ অ্যান্ট্রাম। সো অ্যান্ট্রাম ইজ দ্য ক্যাভিটি হুইচ ইজ প্রেজেন্ট উইথিন দা, তার মধ্যে দেখতে পাচ্ছি টার্সিয়ারি ফলিকল। বাট অ্যান্ট্রাম অ্যারাইজ কিন্তু করে যায় সেকেন্ডারি থেকে, বাট তখন এত ভিজিবল হয় না। যদি ভিজিবল বলা হয় তখন কোথায় আসছে আমার? সেকেন্ডারি টার্সিয়ারি ফলিকল। এই অ্যান্ট্রাম যে ফাঁকা এরিয়া থাকে, দেয়ার ইজ আ লিকুইড, লিকার ফলিকিউল। ওটার নাম কি? লিকার ফলিকিউল। আর এই হচ্ছে তোর সেকেন্ডারি উসাইট, দেখতে পাচ্ছিস এটা? তারপর আস্তে আস্তে এটা ম্যাচিওর হয়ে গ্রাফিয়ান ফলিকিউল হয়ে গেল। এইখানে যে সেল গুলো দেখতে পাচ্ছ, এই সেল গুলো, এই যে প্রচুর সেল, রেড কালারের সেল, এই সেলটার নাম কি? থিকা সেল। থিকা সেল, the cell present within the Graafian follicle
সেই সেলগুলোর নাম হচ্ছে থেকা সেল, ছোট ছোট ছোট, বা গ্রানুলোসা সেলস। গ্রানুলোসা সেলস নাম আছে। এন্ড এর মধ্যে কি, এই যে ক্যাভিটিটা, এই ক্যাভিটিটাকে কি বলা হচ্ছে, এটা বড় ভার্সনে অ্যান্ট্রাম। এন্ড অ্যান্ট্রামের মধ্যে কি রয়েছে, লিকার ফলিকিউল। যখন গ্রাফিয়ান ফলিকিউল ম্যাচিওর হচ্ছে, দের রিলিজ সেকেন্ডারি ওসাইট। অনেকের বইতে এখানে ওভাম লেখা আছে, ওভামটা কেটে দেবে, কেটে করবে সেকেন্ডারি ওসাইট, রাইট? কারণ নতুন এনসিইআরটি রিসেন্টলি চেঞ্জ করে দিয়েছে। সেকেন্ডারি কেন বলছে, কারণ আমরা ওজেনেসিস পড়লে বুঝবো, এখানে ওভাম রিলিজ করে না, গ্রাফিয়ান ফলিকিউল ওভাম রিলিজ করে না। এইটার জন্য আমি একটা ছোট্ট জিনিস এখন বুঝিয়ে দিই, বুঝতে রেট করতে পারবি। গ্যামেটোজেনেসিসটা বলি। তো ফার্স্ট হচ্ছে ওজেনেসিসটা বলছি। ওজেনেসিস মিন্স ওভাম ফরমেশন, রাইট? পুরো প্রসেসটাকে আমরা কি বলি, ওজেনেসিস, রাইট? তো ওজেনেসিস স্টার্টস ডিউরিং এমব্রায়োনিক স্টেজ। কখন স্টার্ট হবে? ডিউরিং এমব্রায়োনিক স্টেজ। এমব্রায়োনিক স্টেজ যখন আমরা মায়ের পেটের মধ্যে ছিল, ফিমেলদের হবে, বাট অ্যারেস্ট কন্ডিশনে থাকে। কোথায় থাকে সেটা আমি বলে দিচ্ছি, দেখ। তো দা উগোনিয়াম ইজ দা মাদার সেলস। উগোনিয়াম, আমরা একটা স্পারমাটোগোনিয়াম পড়েছিলাম, মনে আছে? তো স্পারমাটোগোনিয়াম ইজ দা স্পার্ম মাদার সেলস, লাইক ওভামের মাদার সেলসটার নাম হচ্ছে উগোনিয়াম। সরে বসো। উগোনিয়াম ইজ mother cell. Sija Cameron. This oogonium is diploid, right? So oogonium undergoes mitosis. মাইটোসিস করে ও কি করছে, ফার্স্ট 2M সেলস, ডিপ্লয়েড সেলস, এর নাম কি, প্রাইমারি উসাইট। সো প্রাইমারি উসাইট তৈরি হলো। নাও প্রাইমারি উসাইট আন্ডারগোজ meiosis 1. So what are the phases of meiosis 1? The prophase 1, metaphase 1, anaphase 1 and telophase 1, তাই তো? এগুলো তো meiosis 1 এর পার্ট। প্রোফেজ 1 এ কটা ফেজ আছে, ক্লিয়ার? লেপ্টোটিন, জাইলোটিন, প্যাকাটিন, ডিপ্লোটিন এন্ড ডায়াকাইনেসিস। টোটাল 5 স্টেজ, দ্য লংগেস্ট স্টেজ অফ মিয়োসিস। এই যে প্রাইমারি ওসাইটটা এমব্রায়োনিক স্টেজে কি করছে, ডিপ্লোটিন স্টেজে থেকে যায় অ্যারেস্ট কন্ডিশন। তার মানে প্রাইমারি ওসাইট এইগুলো কোথায় হচ্ছে, এইটুকু এইটুকু হয়ে যাচ্ছে এমব্রায়োনিক স্টেজে, ক্লিয়ার? তার মানে প্রাইমারি ওসাইট কোন স্টেজে অ্যারেস্ট কন্ডিশনে থাকলো, ডিপ্লোটিন স্টেজ, এন্ড এখানে লং টাইম থেকে যাবে। এরপরে আর এমব্রায়োনিক কিছু হচ্ছে না, এই যে অ্যারেস্ট কন্ডিশনে থাকে, এই জন্য এটাকে ডিকটিওটিনও বলা হয়। ডিকটিওটিন, একবার নেটে কোশ্চেন এসেছিল 2020, এই ডিপ্লোটিনকে, ডিপ্লোটিন অলসো নোন অ্যাজ ডিকটিওটিন। স্টাডি ম্যাটে যদি পড়ে থাকো দেখতে পাবে। স্পেলিং কি হবে? হুম, এই জন্য কি বলা হয়, ডিকটিওটিন স্টেজও বলা হয়। সো ডিকটিওটিন লং টাইমের ডিপ্লোটিন স্টেজকে ডিকটিওটিন বলা হয়। তো এইভাবে অ্যারেস্ট কন্ডিশনে থাকে। দেন ফিমেল যখন পিউবার্টি গেন করে, পিউবার্টি গেন করছে মিন্স at the age of 11 to 13, তখন এই ডিপ্লোটিন স্টেজ থেকে ফার্দার এগোবে কোথায়, ডায়াকাইনেসিস। এত বছর পর্যন্ত ওইখানে সে ধ্যান করছিল, এটা হচ্ছিল না ডিউ টু ল্যাক অফ হরমোন। এইবার যখন পিউবার্টি আসছে, হরমোনাল রেগুলেশন রেগুলেশন হচ্ছে, তখন ডায়াকাইনেসিসে ঢুকবে। দেন কি হবে, মেটাফেজ 1, দেন অ্যানাফেজ 1, দেন টেলোফেজ 1 হয়ে গেল। তাহলে প্রাইমারি উসাইট যখন মিয়োসিস 1 এর ঢুকলো, ডিপ্লোটিন স্টেজে লং টাইম থেকে গেল, অ্যারাউন্ড 11 ইয়ার্স, 13 ইয়ার্স থাকলো।
তারপরে যখন হরমোনাল ডাবলিউটেশন স্টার্ট হলো, দেন ডায়াকাইনেসিস ঢুকে ফার্দার মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এন্ড টেলোফেজ 1 পর্যন্ত চলে এলো। এই যে টেলোফেজ 1 এর পর সাইটোকাইনেসিস 1 হবে, মানে সেলটা ডিভাইড করবে। যখন ডিভাইড করবে এই প্রাইমারি উসাইট থেকে দুটো সেল তৈরি হবে, একটা ছোট্ট সেল যেটা হ্যাপ্লয়েড, আর একটা একটু বড় সাইজের সেল যেটা অলসো হ্যাপ্লয়েড। এইটার যেটা একটা বড় সেল হলো তার নাম হলোটা কি, সেকেন্ডারি উসাইট। আর যেটা ছোট্ট সেল হলো সেটাও হ্যাপ্লয়েড, তার নাম কি হলো, পোলার বডি। পোলার বডি অ্যান্ড সেকেন্ডারি উসাইট তৈরি হলো, দ্যাট ইজ দ্য ফার্স্ট পোলার বডি। দিস ইজ দ্য ফার্স্ট পোলার বডি অ্যান্ড সেকেন্ডারি উসাইট তৈরি হলো। এই সেকেন্ডারি উসাইট যেটা তৈরি হলো এটা তো রেজাল্ট অফ মিওসিস 1, ক্লিয়ার। এইবার এটা কিসে ঢুকবে, মিওসিস 2। মিওসিস 2 তে ঢুকলে এ এটা থাকছে কার মধ্যে, এই যে সেকেন্ডারি উসাইট এখন কার মধ্যে আছে, গ্রাফিয়ান ফলিকুলের মধ্যে চলে এসেছে, টারশারি ফলিকুলে আছে। এবার ম্যাচিওর হয়ে গ্রাফিয়ান ফলিকুলে ঢুকছে। সেকেন্ডারি উসাইটটা এখানে কি হবে, ফার্স্ট কি হবে, প্রোফেজ 2। সেকেন্ড স্টেজের নাম কি, মেটাফেজ 2। তারপরে এই মেটাফেজ 2 এইখানে থেকে যায়, আবার অ্যারেস্ট হবে। এই মেটাফেজ 2 কন্ডিশনে এখানে থেকে যাবে, কখন থাকবে, এটা হচ্ছে ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকুলে এই স্টেজে থেকে গেল, দ্যাট ইজ সেকেন্ডারি ফলিকুল। মানে সেকেন্ডারি উসাইট, এই সেকেন্ডারি উসাইটটা অ্যাকচুয়ালি মেটাফেজ 2 স্টেজে কার মধ্যে থেকে গেল, ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকুল। এবার ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকুল যখন রিলিজ করবে ওভিউলেশন যেটাকে আমরা বলি, রিলিজ কি করে, সেকেন্ডারি উসাইট। এই সেই সেকেন্ডারি উসাইট যেটা কিনা এখন মেটাফেজ 2 স্টেজে আছে, এটাই রিলিজ হয়, মেনস্ট্রুয়েশনের সময় নয়। এটা নরমালি গ্রাফিয়ান ফলিকুল থেকে রিলিজ হলো। এইবার যদি স্পার্ম যায় বডিতে, ইন্ডাকশন দেয়, স্পার্ম হচ্ছে ইন্ডাকশন প্রোভাইড করে, দেন এই মেটাফেজ 2 থেকে ফার্দার আর দুটো স্টেজ বাকি রয়েছে, কি কি, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ। অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ করলেই সে ওভিটেজ কনভার্ট হয়ে যায়, দ্যাট ইজ ওভামে চলে যায়। স্পার্ম গেলে গিয়ে ওভামে কনভার্ট হয়, স্পার্ম যদি না যায় এই মেটাফেজ 2 কন্ডিশনে সেকেন্ডারি উসাইট বডি থেকে রিলিজ হয়ে যাবে থ্রু মেনস্ট্রুয়েশন। এই জন্য ডেথ ওভাম বলাটা ভুল সাইন্টিফিক্যালি, ডেথ সেকেন্ডারি উসাইট। স্পার্ম বডিতে গেলে কয়টি সোলে স্পার্ম যাবে মেল বডি থেকে, যদি স্পার্ম না যায়, এই যে এভরি মান্থে মেনস্ট্রুয়েশন সাইকেল হচ্ছে, মেনস্ট্রুয়াল ফেজ চলছে, সেই সময় কি হয়, এই মেটাফেজ স্টেজের সেকেন্ডারি উসাইটটা এইটাই অ্যাকচুয়ালি ডেথ হয়ে রিলিজ হয়ে যায়, কারণ স্পার্ম এখানে ইন্ডাকশন প্রোভাইড করে। কেমিক্যাল ইন্টারাকশন, আমি তোর একটা থাপ্পড় মারলাম, তুই বুঝতে পারলি, প্রেসার রিসেপ্টর আছে, টাচ রিসেপ্টর, তোকে টাচ করছি তুই বুঝছিস কি করে, টাচ রিসেপ্টর আছে, তুই আমাকে দেখছিস কি করে, ভিজুয়াল রিসেপ্টর, তুই শুনছিস, হিয়ারিং রিসেপ্টর, সব রিসেপ্টর আছে। একটা সুন্দর বিরিয়ানির গন্ধ, স্মেলের জন্য অলফ্যাক্টরি রিসেপ্টর। সো দেয়ার আর অল রিসেপ্টরস লাইক দ্যাট। এই যে ওভামের মধ্যে যখনই স্পার্ম হেডটা ঢুকে যাবে তখন সে ইন্ডাকশন পাবে, তখন সে কি করবে, সেকেন্ডারি উসাইডের এই মেটাফেজ স্টেজের পর অ্যানাফেজ 2 অ্যান্ড টেলোফেজ 2, দেন ওভামে চলে গেল, দেন জাইগোট চলে গেল, মাথায় ঢুকলো। তো স্পার্ম এখানে ফাইনাল ওভাম তৈরি করতে হেল্প করে। ইফ দেয়ার ইজ নো স্পার্ম, তখন কি হবে, জেনারেলি যেটা হয়, তখন এই মেটাফেজ 2 থেকে গ্রাফিয়ান ফলিকল যেটা রিলিজ করলো সেকেন্ডারি উসাইট, ওই জন্য নতুন যে এনসিআরটি তে ফলো করেছে সেকেন্ডারি উসাইট, মাথায় ঢুকলো। তো ডিউরিং ওভিউলেশন কি রিলিজ হয়, ওভাম নাকি সেকেন্ডারি উসাইট, সেকেন্ডারি উসাইট, ক্লিয়ার হলো। এন্ড দিস এ আগের বইতে অনেকগুলো ছিল, রেকটিফাই করেছে স্লেইডেন এন্ড সোয়ান, তার পাসপোর্টই চেঞ্জ করে দিয়েছে, ব্রিটিশ ছিল জার্মান করে দেওয়া হলো, মানে একদম পুরো পাসপোর্টই চেঞ্জ হয়ে গেল। হঠাৎ করে তুই শুনলি যে তুই আর ইন্ডিয়ান নেই, তুই এখন আমেরিকান। হ্যাঁ স্যার, যে সোয়ান কি ছিল, ব্রিটিশ জুওলজিস্ট ছিল তো, সোয়ানের বলেছে ব্রিটিশ নয়, ও জার্মান জুওলজিস্ট। একদিন সবাই ব্রিটিশ বলে পড়ছিল,
হ্যাঁ, কোনটা ঠিক মানে জার্মানটাই লিখতে হবে, দুজনেই জার্মান। তোর সুবিধা হয়ে গেল, তোর আর বুঝার দরকার নেই, যে হবে জার্মান। স্লেভেন আসুক সোয়ান আসুক, তোর জন্য সুবিধা হয়ে গেল। আচ্ছা, তো দেখো এবার দেখো দেখো গল্প পরে হবে। তো সেকেন্ডারি উসাইড, তার মানে এই সেকেন্ডারি উসাইডও দুটো ভাবে ভাগবে। একটা হয়ে যাবে কি, আর একটা এরকম সেকেন্ড পোলার বডি, এন্ড ফাইনালি মেটাফেজ টুর পরে কি হবে, স্পার্ম যদি এখানে ঢোকে, দেন এটা কি হবে, অ্যানাফেজ টু, এন্ড ফাইনালি টিলোফেজ টু, সরি টু এর মধ্যে কি দিয়েছি, টিলোফেজ টু, এন্ড ফাইনালি হয়ে যাবে উটিট। উটিট মানে ওবামের আরেকটা ভদ্র নাম, উটিট। উটিট, ক্লিয়ার হলো ব্যাপারটা? এই যে পুরো প্রসেসটা গেল, এইটার নাম কি ছিল স্যার, উজেনেসিস। মানে আমরা আরেকবার বলে নিই, ভালো করে সিকোয়েন্সটা মাথায় রাখবে। প্রতিটা সিকোয়েন্সে কিন্তু ছোট 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 কোশ্চেন আসতে পারে, এটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট সেটা। oogenesis স্টার্ট কখন হলো স্যার, ডিউরিং এমব্রায়োনিক স্টেজ, রাইট? সো ওগোনিয়াম সেল undergoes mitosis and produce the primary oocyte. So this primary oocyte undergoes meiosis 1, and which stage ওটা অ্যারেস্ট হয়ে গেল, ডিপ্লোটিন স্টেজ, প্রোফেজ 1 এর ডিপ্লোটিন স্টেজে অ্যারেস্ট হয়ে থেকে গেল, এমব্রায়োনিক স্টেজের কাজ শেষ। দেন পার্চুরেশন হবে, দেন বাচ্চা খেলাধুলো করবে, বড় হবে, অ্যাবাকাস যাবে, তারপর সাউথ পয়েন্ট, দক্ষিণ বিন্দু, উত্তর বিন্দু ঢুকে ঢুকে যখন 11-এ মানে যখন 11 বছর বা 13 বছর আসবে, মিশনে যাবে। ও মিশনে তো মিশন নিটে আসবে, তার আগেই গল্পটা হয়ে যাবে। মিশন নিটের আগেই হবে, তো বেশ ফাউন্ডেশনে ঢুকলে তবে হবে। তো কি হবে, যখন 11 to 13 ইয়ার যখন পিউবার্টি গেইন করবে, এট দ্য টাইম অফ দিস এজ, যেহেতু হরমোনাল আপরেগুলেশন হচ্ছে, ডিপ্লোটিন স্টেজ থেকে ব্রেক করে ডায়াকাইনেসিসে ঢুকবে, এন্ড ফার্দার মিওসিস টু তে ঢুকবে। সো মিওসিস টু তে ঢোকার আগে তার হাতে কি থাকলো, একটা হচ্ছে ফার্স্ট পোলার বডি চলে এসেছে, আর একটা কি আসবে, সেকেন্ডারি ওসাইড। সেকেন্ডারি ওসাইড আবার প্রোফেস টু, মেটাফেস টু, মেটাফেস টু তে আবার চুপচাপ হয়ে যাবে। মানে এটা হচ্ছে তোদের অবস্থা, তোদের কেন হয় না, তাদের পনেরো পনেরো থাপ্পড় মারলে পড়লি, আবার 2 ঘন্টা পর যে দাগ মিটে গেল, তো তুমি বললি। এটাও ঠিক ওভামের গল্পটা সেরকম, পুরো পুরো স্টেজটাতে কেউ না কেউ ইন্ডাকশন করছে, মানে কেউ না কেউ পেটাতে হচ্ছে, এরকম একটা কেস। তো তারপরে যেই মেটাফেস টুতে গেল, সে চুপচাপ হয়ে গেল, মানে গ্রাফিয়ান ফলিকুল থেকে রিলিজ হবে মেটাফেস টু স্টেজে সেকেন্ডারি ওসাইট। এইবার যদি স্পার্ম আসে ইন্ডাকশন দেওয়ার পর মেটাফেস টু থেকে তোর অ্যানাফেস টু অ্যান্ড টেলোফেস টু হয়ে রিলিজ করবে। মানে এই হচ্ছে আমাদের ওজেনেসিস। মানে ওজেনেসিস স্টার্ট হলো ডিউরিং এমব্রায়োনিক স্টেজ, এন্ড ওজেনেসিস কমপ্লিট হলো কখন, যখন তোর আমার পিউবার্টি হয়ে গেল। তো ওজেনেসিস ও কমপ্লিট হলো, মানে স্পার্ম এলে ওভাম ফরমেশন হচ্ছে, কিন্তু রিলিজ অফ প্রসেসটা, মানে রিলিজ অফ গ্রাফিয়ান ফলিকুল থেকে রিলিজ যখন ওভাম, যেটা আমরা বলতাম, যেটাকে সেকেন্ডারি ওসাইট বলছি, ওটা অ্যাকচুয়ালি পিউবার্টি স্টেজে কমপ্লিট। এবার এইটা, এই ওভাম ফরমেশনটা লং টাইম চলতে পারে, এটা চলে অ্যারাউন্ড 45 to 50 ইয়ার্স পর্যন্ত। ইউজেনেসিস স্টেজটা কতদিন চলবে, অ্যারাউন্ড 45 to 50 ইয়ার্স। হাউএভার স্পার্মাটোজেনেসিস টিল ডেথ, 90 বছরের মৃত্যু পর্যন্ত চলতে পারে। তো গ্রাফিয়ান ফলিকুল কি রিলিজ করছে, গ্রাফিয়ান ফলিকুল রিলিজ কি করলো, সেকেন্ডারি ওসাইট। এইবার এই যে রিমেইনিং পার্ট অফ দ্য গ্রাফিয়ান ফলিকুল, যেখানে গ্রানুলোসার সেল দিয়ে তৈরি ছিল, রাইট, এই যে পার্টটা পুরো পড়ে থাকলো না, এইটা কর্পাস লিউটিয়ামে কনভার্ট হয়ে গেল। সো যতক্ষণ এই গ্রাফিয়ান ফলিকুল ছিল, প্রথমে দেখ প্রাইমোডিয়াল ফলিকুল, প্রাইমারি ফলিকুল, সেকেন্ডারি ফলিকুল, টারসিয়ারি ফলিকুল, দেন ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকুল এলো। যত ম্যাচিওর ফর্মে যাবে, আস্তে আস্তে ইস্ট্রোজেনের পরিমাণ বাড়বে বডিতে, বিকজ দ্য গ্রাফিয়ান ফলিকুল প্রডিউস দ্য ইস্ট্রোজেন। গ্রাফিয়ান ফলিকুল থেকে কি হবে, কোন হরমোন, ইস্ট্রোজেন। গ্রাফিয়ান ফলিকুল অ্যাক্ট এজ এ এন্ডোক্রাইন পার্ট, রাইট, এন্ডোক্রাইন পার্ট, কারণ কি এ হরমোন তৈরি করতে পারে। আবার যখন গ্রাফিয়ান ফলিকুল থেকে সেকেন্ডারি ওসাইট রিলিজ হয়ে গেল, তখন যে পড়ে থাকা অংশটা কি হলো, দিস ইজ নোন এজ দ্য কর্পাস লিউটিয়াম,
এই কর্পাস লুটিয়াম থেকে তৈরি হয় প্রোজেস্টেরন। সো প্রোজেস্টেরন প্রোডিউস ফ্রম কর্পাস লুটিয়াম। ক্লিয়ার হলো? এইবার এই প্রোজেস্টেরন, এইবার হচ্ছে কন্ডিশন দুটো, ইদার স্পার্ম আসবে বা স্পার্ম আসবে। যদি স্পার্ম আসে তখন ওখানে মেটাফেজ 2 এর পরের স্টেজে চলে যাবে কি অ্যানাফেজ 2, টেলোফেজ 2, দেন ওভাম, ওটি বা ওভাম, দেন সেখানে গিয়ে সেটা জাইগোট ক্লিয়ার হয়ে যাবে। তখন এই কর্পাস লুটিয়াম ফার্স্ট ট্রাইমেস্টার অফ দ্য ফার্টিলাইজেশন, মানে যখন ফার্টিলাইজেশন হলো তারপর থেকে প্রথম 3 মাস এটা থেকে যাবে কার মধ্যে, বডিতে। কোনটা? কর্পাস লুটিয়াম। তার মানে আমি বলছি যখন ফার্টিলাইজেশন হলো, মানে স্পার্ম ঢুকে পড়েছে ওমের মধ্যে, তখন এই যে কর্পাস লুটিয়াম থেকে যাবে কতদিন? 3 মাস আফটার ফার্টিলাইজেশন। দাঁড়া না, শোন না। কর্পাস লুটিয়াম থেকে যাবে কতদিন? 3 মান্থ। যদি ইন্ডাকশন না হয়, যদি স্পার্ম না আসে, তখন এই কর্পাস লুটিয়াম কি হবে? উইদিন ভেরি শর্ট পিরিয়ড, অ্যারাউন্ড 7-8 দিন 9 দিন থাকবে কর্পাস লুটিয়াম। তারপর আস্তে 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 ডিজেনারেট হতে শুরু করবে। কর্পাস লুটিয়াম ডিজেনারেট হয়ে এই ছোট্ট একটা ফর্মে চলে গেছে, দেখেছিস, যাকে বলা হয় কর্পাস অ্যালবিকেন্স। কর্পাস অ্যালবিকেন্স, অর এটাকে বলা হচ্ছে তোর ডিজলভিং ফর্মস অফ বা ডিজেনারেটেড কর্পাস লুটিয়াম। এর একটা ভদ্র নাম কি? কর্পাস অ্যালবিকেন্স। মাথায় ঢুকলো? সিএনএস। সো কর্পাস অ্যালবিকেন্স যেটা, সেটা থাকা মানে কি, আস্তে আস্তে প্রোজেস্টেরন লেভেল ডাউন হয়ে যাবে। যতক্ষণ কর্পাস লুটিয়াম ছিল ততক্ষণ প্রোজেস্টেরন লেভেল আপ রেগুলেশন থাকবে, যতক্ষণ রাফিয়ান ফলিকল ছিল ততক্ষণ কি থাকবে? প্রোজেস্টেরন লেভেল আপ রেগুলেশন থাকবে। এটা ভালো করে বোঝো, কারণ এখনই মেনস্ট্রুয়াল সাইকেল আমি যখন বোঝাবো এদের রোল আছে। ইস্ট্রোজেন। ওকে, তো এইটুকু ক্লিয়ার হলো ব্যাপারটা। তার মানে যদি ফার্টিলাইজেশন হয়, যদি স্পার্ম আসে, তবেই এই কর্পাস লুটিয়াম কতদিন থাকছে? 3 মান্থ। যদি স্পার্ম ইজ নট দেয়ার, যদি এখানে স্পার্ম না থাকে, দেন কি হবে? কর্পাস লুটিয়ামের অ্যারাউন্ড 9 থেকে 10 দিন থাকবে। থাকার পর আস্তে 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 সেটা ডিজেনারেট হয়ে যাবে, কর্পাস অ্যালবিকান্সে কনভার্ট হয়ে যাবে। তারপরে সেটা পুরোটাই ডিজেনারেট হবে, আবার নতুন করে সাইকেলটা চলবে। ক্লিয়ার হলো এইটুকু? চলো এবার আমরা একটু এখানে চলে আসি, কি বলতে চেয়েছি একটু শুনি। এনসিটি বাবু, লেখা আছে কি লেখা নেই দেখতে হয় এখান থেকে। তো আমরা কি করলাম? ওজেনেসিস, রাইট? দ্য প্রসেস ফরমেশন of mature female gamete, এটাকে আমরা কি বলি? উজেনেসিস। হ্যাঁ, হুইচ মার্কলি ডিফারেন্স। এটা স্পারমাটোজেনেসিসের সঙ্গে প্রচুর ডিফারেন্স আছে। যেমন স্পারমাটোজেনেসিসে আমরা এরপরেই পড়বো স্পারমাটোজেনেসিসটা কি হয়। সেখানে যে স্পার্ম প্রোডাকশন হয়, সেখানে হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাচুরেশন পেজ থাকে। সেখানে এখানে যেরকম তোর পোলার বডি ফরমেশন হলো, ওখানে এইসব কিছু হয় না। ওটা আমি একটু আসছি পরে। তো oogenesis is initiated during the embryonic development. এটা স্টেটমেন্ট বেস কোশ্চেন আসে। oogenesis কখন স্টার্ট হলো? ডিউরিং embryonic development stage, when the when a couple of million gametes of mother cells oogonia are formed is fetal ovary. No more oogonia are formed added after birth. আফটার বার্থ এর পরে ওই যে বললাম প্রাইমোডিয়াল সেল, যেটা যেটা ওগোনিয়া, যেটা থেকে তৈরি হলো তোর প্রাইমারি উসাইড এন্ড ফার্দার সেকেন্ডারি উসাইড। এটা এই এমব্রায়োনিক স্টেজে যতগুলো তৈরি হওয়ার ততগুলোই তৈরি হয়ে যায়। আফটার বার্থ এই সেল আর নতুন রিক্রুট হয় না। ক্লিয়ার হলো? ওটা এমব্রায়োনিক স্টেজেই তৈরি হয়ে থেকে গেল। এর নাম্বার আছে এখানে, বলে দেবো এই দেখো। So this cell starts division and enter into the prophase 1 meiotic division and get temporarily arrested at this stage. Prophase 1 এ কোন স্টেজ? ডিপ্লোটিড। ক্লিয়ার থাকলো? That is called primary oocyte. Each primary oocyte then gets surrounded by the granulosa cells is called primary follicle. তার মানে এই যে প্রাইমারি উসাইডের চারদিকে ছোট ছোট সেল দিয়ে জয়েন হবে তাকে বলা হয় গ্রানুলোসা সেল। এটা কি তৈরি করবে? প্রাইমারি উসাইড। দেন এই প্রাইমারি উসাইড ম্যাচিওর করে সেকেন্ডারি উসাইড, দেন যাবে তোর মানে প্রাইমারি ফলিকল ম্যাচিওর করে সেকেন্ডারি ফলিকল, দেন টারশিয়ারি ফলিকল, দেন তোর ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল চলে যাবে। So the large number of cells or follicles degenerate during this phase at the birth of puberty.
যখন পিউবার্টি হয় এর মধ্যে প্রচুর সেল কি আর ডিজেনারেট হয়ে যায়। Therefore, at the puberty, only 60,000 to 80,000 primary follicles left in each ovary. এইখান থেকে কোশ্চেন আসে, এটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। এটা যে হাউ মেনি প্রাইমারি ফলিকলস লেফট আফটার পিউবার্টি, যখন পিউবার্টি তুই গেন করলি ততদিনের মধ্যে কটা তোর পিউবার্টি রিমেনিং, মানে পিউবার্টি বলছি তোর প্রাইমারি ফলিকল রিমেনিং থাকলো 60,000 to 80,000 পার ওভার। তার মানে দুটো ওভারি হলে ইন্টু 2 হয়ে যাবে। যদি তোকে ফিমেলস বলে দেয় ইন্টু 2 করতে হবে, যদি ইচ ওভারি বলে তখন একই থাকবে। আরে ফিমেলস এর দুটো ওভারি থাকবে। যদি ফিমেলস বলে, যদি কোশ্চেনটা হয় হাউ মেনি প্রাইমারি ফলিকলস লেফট ইন ফিমেলস বডি আফটার পিউবার্টি, বা এট দ্য স্টেজ অফ পিউবার্টিতে কতগুলো তো থাকছে ফিমেল বডি, তখন ইন্টু 2 হয়ে যাবে। দ্যাট মিনস 1,20,000 টু 1,60,000। যদি ইচ ওভারি বলে তখন এইটাই থাকে। So the primary follicles get surrounded more layers, granulosa cells and new theca cells, যেটা মেইনলি তৈরি করছে কি সেকেন্ডারি ফলিকলস। ক্লিয়ার হলো? এইবার দেখ সেকেন্ডারি ফলিকলস soon transform into the tertiary follicles, so is characterized by the fluid cavity that is antrum. প্রথমে গ্রানুলোসা সেলস ছিল, দিয়ে ঘিরে রেখেছিল, আস্তে আস্তে এবার নিউ থেকা সেলস গুলো চারদিকে অ্যাডেড হচ্ছে, এন্ড গ্রানুলোসা সেল অ্যাডেড হচ্ছে। বাড়বে কি করে? একটা সেলকে বাড়তে গেলে, মানে গ্রানুলোসা সেলস সেটা, এগুলো ছোট ছোট সেল, আর গ্রাফিয়ান ফলিকুল একটা ছোট কাইন্ড অফ টিস্যুর মতো তৈরি করছে। তার মানে এখানে নিউ সেলস অ্যাডেড হলে তখন তো সে সাইজে বাড়বে। এই জন্য বলছে এই যে নিউ কোথায় গেল, হ্যাঁ, the secondary follicles soon transformed into the tertiary follicles, যেখানে তোর এই যে নিউ থেকে সেকেন্ডারি ফলিকলস অ্যাড হচ্ছে, তার জন্য টার্সিয়ারি, এন্ড দেন ফাইনাল তোর ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকলসে যাবে। এইখানে যে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি অ্যান্ট্রাম, তাহলে কোশ্চেন আসতে পারে অ্যান্ট্রাম কখন দেখতে পাচ্ছিস, কোন ফলিকল? টার্সিয়ারি ফলিকল। ক্লিয়ার হলো? তো টার্সিয়ারি ফলিকল ক্যারেক্টারাইজড বাই প্রোটোসো অ্যান্ট্রাম, মানে অ্যান্ট্রাম থাকতে হবে, তখন আমি তাই কি বলবো টার্সিয়ারি ফলিকল। না, সেকেন্ডারি ফলিকল থেকে অ্যাপিয়ার শুরু করে, কিন্তু তুই ভিজিবল হবে কখন? যখন তোর টার্সিয়ারি ফলিকল আসবে। এন্ড ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল অলসো হ্যাভ দ্য অ্যান্ট্রাম। অ্যান্ট্রাম দুটো স্টেজে পাচ্ছি, টার্সিয়ারি এন্ড ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকলে অ্যান্ট্রাম থাকে, অ্যান্ট্রাম তার আগের স্টেজে কোনো জায়গায় নেই। সো থেকাস লেয়ার অর্গানাইজড ইনটু দ্য ইনার থেকা ইন্টারনা এন্ড আউটার থেকা এক্সটার্না। এই যে থেকা সেল গুলো থাকে ভেতর থেকে ইন্টারনা বলা হয়, বাইরের দিক দিয়ে বলা হয় এক্সটার্না। It is important to draw your attention that it is the stage that primary oocyte within the tertiary follicle grows in size, complete fast meiotic divisions. তার মধ্যে কি হয়, ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট হয়ে যায়। ফার্স্ট মিওটিক ডিভিশন মানে কি তৈরি হয়ে গেল? সেকেন্ডারি oocyte তৈরি হয়ে গেল। যতক্ষণ কার মধ্যে ছিল, ওই যে ফলিকলস, মানে সেকেন্ডারি, টার্সিয়ারি এন্ড গ্রাফিয়ান ফলিকল, এই স্টেজে গুলো যখন এই সেলগুলো রিক্রুট হচ্ছে, সাইজে বাড়ছে, এই টাইমের মধ্যেই মিওসিস 1 কমপ্লিট হয়ে যাবে। মিওসিস 1 কমপ্লিটের রেজাল্টে কি তৈরি হয়ে যাবে? সেকেন্ডারি oocyte রেডি। সো আনইকুয়াল ডিভিশন একটা হবে, যেটা রেজাল্টিং এ কি ফরমেশন অফ লার্জ হ্যাপ্লয়েড, দ্যাট ইজ সেকেন্ডারি oocyte এন্ড ফার্স্ট পোলার ওয়ান। আনইকুয়াল ডিভিশন মানে আনইকুয়াল সাইটোকাইনেসিস, আনইকুয়াল সাইটোকাইনেসিস নোট করবে, এটা আনইকুয়াল ডিভিশন বলতে হচ্ছে সাইটোকাইনেসিসের কথা বলছি, আনইকুয়াল সাইটোকাইনেসিস। বাট স্যার ক্যারিওকাইনেসিস কিন্তু ইকুয়াল হবে, বিকজ হ্যাপ্লয়েড এখানেও হবে, হ্যাপ্লয়েড ওখানেও হবে, ক্রোমোজোম ইকুয়ালি সেপারেট হচ্ছে, বাট সাইটোকাইনেসিস হচ্ছে আলাদা হয়, মানে একটাতে সাইটোপ্লাজম বেশি চলে যাচ্ছে, একটাতে সাইটোপ্লাজম কম যাচ্ছে। তার মানে আনইকুয়াল সেল ডিভিশনের জায়গায় এটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারতো কি আনইকুয়াল সাইটোকাইনেসিস। মাথায় ঢুকলো? তার মানে তোকে যদি বলা হয় পোলার বডি প্রডিউস ডিউরিং মিওসিস 1, এটা হলো অ্যাসাম্পশন, রিজন কি যে আনইকুয়াল সাইটোকাইনেসিস টেকস প্লেস আফটার মিওসিস 1, তাই তো, বা ডিউরিং মিওসিস 1, মিওসিস 1 এর পরেই সাইটোকাইনেসিস 1 ঢোকে। ক্লিয়ার হলো? ক্যারিওকাইনেসিস ইকুয়াল হয়, তাই তো ক্রোমোজোম নাম্বার দুটোতেই এন। এইবার দেখ কি বলছে, secondary oocyte retain bulk within the of the nutrient rich cytoplasm of primary oocyte। তো এরপরে thus the first polar body born
out the first meiotic divisions after further কি degenerate করে যায়? At present we are not very certain about this, কিন্তু অ্যাকর্ডিং টু যদি মিওসিস হয়, যদি তুই মিওসিস করতে চাস, মিওসিস করতে গেলে কি করতে হয়? আমরা জানি মিওসিসের খণ্ডটা কি হয়। ধর 2n ছিল, এটা মিওসিস 1 এ ঢুকলো, এদিকে দুটো এন এসে গেল, আবার মিওসিস 2 তে ঢুকবে, এদিকে দুটো এন, চারটে এন তৈরি হয়, এটাই তো মিওসিস, তাই না? তো এইখানে ক্লিয়ারলি আমরা জানতে পারছি না, এই যে পোলার বডি, ফার্স্ট পোলার বডি যদি মিওসিস 2 তে ঢুকতো, তাহলে সেও দুটো পোলার বডি আরো তৈরি করতে পারতো, তাই না? তার মানে অ্যাকর্ডিং টু যদি মিওসিস হিসেবে যাই, তাহলে পোলার বডি কটা হতো? দুটো, তারপরে একটা, তিনটে টোটাল। মানে এটা বুঝতে পারছিস না, এটা ছবি এঁকে দেখায়। নর্মাল প্রসেস ভাব, এটা নর্মালি বল, নর্মাল মিওসিস থিওরিটিক্যালি যদি আমি যাই কি হয়? ধর 2n সেলস, 2n সেলের কি নাম ছিল? 2n সেল প্রাইমারি উসাইট। প্রাইমারি উসাইট থেকে একটাতে সাইটোকাইনেসিস বেশি গেল, মানে সাইটোপ্লাজম বেশি হলো, তাহলে একটা বড় সেল হয়ে গেল, দ্যাট ইজ এন। একটা ছোট্ট সেল হলো, দ্যাট ইজ এন। এটা বড় সেল হলো, তার নাম কি? সেকেন্ডারি উসাইট। ছোট সেলটার নাম কি? পোলার বডি হলো। তারপর এটা মিওসিস 1, তাই তো? রেজাল্ট অফ মিওসিস 1। দেন কি হবে? মিওসিস 2। মিওসিস 2 যদি হয়, এখানে ছোট্ট একটা এন আর একটা বড় সেল, আনইকুয়াল ডিভিশনের জন্য যে ছোট্ট এনটা এলো, এটা কি? সেকেন্ড পোলার বডি। এন্ড এখানে কি আসছে স্যার? উটিট, আর যেটাকে ওভাম বলছি, এটা তো আসছিল। এটা অ্যাকর্ডিং টু এনসিইআরটি বা অ্যাকর্ডিং টু যেটা হয় বলছি। এইবার কোশ্চেন হচ্ছে, স্যার এই যে পোলার বডি, ফার্স্ট পোলার বডি, এও তো মিওসিস 2 তে ঢুকতে পারতো, থিওরিটিক্যালি তো পারি। তাহলে মিওসিস 2 ঢুকলে কি হতো? তার মানে এখানে আরো ছোট্ট দুটো সেল তৈরি হয়ে যেত, এই দুটো কি হতো? সেকেন্ড পোলার বডির মধ্যে পড়তো। কিন্তু এইটা এখনো ক্লিয়ারলি ওয়েল নোন নয় যে এই দুটো কি মিওসিস 2 তে ঢুকছে, নাকি এ দুটো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিজেনারেট হয়ে যায়। যেহেতু আমাদের যে সেল গুলো খুব ছোট হয়, মাইক্রোস্কোপিক, ওয়ান বিশাল বড় কিছু নয়, ছোট্ট সেল। তো ওই ছোট্ট সেল হওয়ার জন্য সাইটোকাইনেসিসে কি হয়, সাইটোপ্লাজম যদি খুব কম থাকে, সাইটোকাইনেসিস করা চাপের আছে। এই জন্য কি হয়, এগুলো ডিজেনারেট, ম্যাক্সিমাম কেসে ডিজেনারেট হয়ে যায়। ঠিক আছে? তার জন্য এই ফার্স্ট পোলার বডির পরে এনসিএনটি দেখবি আর অ্যারো করে সেকেন্ড পোলার বডি এইটুকু রেখেছে, দেখেছিস? ওইটুকু রেখে দিচ্ছে, বাকিটা ডিজেনারেট হয়ে যায় বলে বলছে, বাট ক্লিয়ারলি নন নয়। কিন্তু থিওরিটিক্যালি মিওসিস করতে গেলে তোমাকে কিন্তু চারটে সেল তৈরি করতে হবে। চারটে সেল মানে তিনটে পোলার বডি, একটাও ভাব, দ্যাট ইজ দ্য থিওরিটিক্যাল। বাট প্র্যাকটিক্যালি যেহেতু সাইটোকাইনেসিসটা আনইকুয়াল হচ্ছে, তার জন্য বলা হচ্ছে যে ছোট ছোট গুলো ডিজেনারেট করে যায়, শুধু সেকেন্ডারি সাইডটা থেকে যায়। বুঝেছো? এবার ক্লিয়ার হয়েছে সবার কাছে? অনলাইন ক্লিয়ার তো? So the tertiary follicle further changes into the mature গ্রাফিয়ান ফলিকুলে যাচ্ছে, তাই তো? এই ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকুল যেটা রিলিজ করছে সেকেন্ডারি উসাইট, রাইট? এই যে ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকুল সেকেন্ডারি উসাইট রিলিজ করলো, এখানে কিন্তু দুটো হরমোনের গল্প আছে। কোন কোন হরমোন সেকেন্ডারি উসাইট রিলিজে, মানে দ্যাট ইজ ওভিউলেশন। এখানে দুটো কোশ্চেন জানতে হবে, মানে আসে যে হুইচ হরমোন প্লেজ ক্রুশিয়াল রোল ফর ওভিউলেশন অফ সেকেন্ডারি উসাইট বা রিলিজ অফ সেকেন্ডারি উসাইট ফ্রম দ্য গ্রাফিয়ান ফলিকুল। ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে এলএইচ, লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন বডিতে এই গ্রাফিয়ান ফলিকুল যখন ম্যাচিওর হয়ে যায় না, ও তখন হাই পিকে চলে যায়, সার্চ করে। সো একটা অ্যান্সার কি হলো? এলএইচ। তো এলএইচ যদি বডিতে সার্চ না হয়, গ্রাফিয়ান ফলিকেল কখনোই সেকেন্ডারি উসাইট রিলিজ করবে না। ক্লিয়ার হলো? দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। ইনডাইরেক্টলি আরো একটা বলা যায়, ইস্ট্রোজেন। হাই পিক অফ ইস্ট্রোজেন ইন্ডিউস দ্য প্রোডাকশন অফ এলএইচ। এই এলএইচ প্রোডাকশনটাকে ইন্ডিউস করে কে? ইস্ট্রোজেন। হাই পিক অফ ইস্ট্রোজেন বা হাই লেভেল অফ ইস্ট্রোজেন
নর্মাল লেভেল অফ ইস্ট্রোজেন হবে না। হাই লেভেল অফ ইস্ট্রোজেন ইন্ডিউস দ্য প্রোডাকশন অফ এলএইচ। তোকে যদি কোনো কোশ্চেন থাকে যে হুইচ হরমোন প্লেজ ক্রুশিয়াল রোল ইন মানে ওভিউলেশন বা সেকেন্ডারি ওসাইট রিলিজ, যদি এলএইচ থাকে এলএইচে যাবে, যদি এলএইচ না দিয়ে তোর ইস্ট্রোজেন দেওয়া থাকে ইস্ট্রোজেনে যাবে। কারণ ইস্ট্রোজেন ইনডিরেক্টলি এলএইচ কে কি ইন্ডাকশন দেয়। এলএইচ কখন বেরোবে, বডি কি করে জানবে তোর গ্রাফিয়ান ফলিকল বেড়ে গেছে? বডি কি মেসেজ করবে নাকি মেসেঞ্জারে পাঠাবে, এই আমি বড় হয়ে গেছি তুই এবার এলএইচ রিলিজ কর? কিন্তু বলবে না। বডি সব হরমোন দিয়ে তার পুরো রেগুলেশনটা চালায়। বডি যখন দেখবে যে প্রচুর পরিমাণে আমার ইস্ট্রোজেন এসছে, তার মানে গ্রাফিয়ান ফলিকল এসে গেছে, ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল, তার ইস্ট্রোজেন লেভেল হাই। তার মানে ইস্ট্রোজেন লেভেল হাই মানে গ্রাফিয়ান ফলিকল ম্যাচিওর হয়ে গেছে। তার মানে এইবার একটু টুক করে এলএইচটা বাড়িয়ে দাও, তার মানে গ্রাফিয়ান ফলিকল সেকেন্ডারি সেটা রিলিজ করবে। তার মানে বোঝা গেল, দ্যাট ইজ হরমোনাল ক্যাসকেড পাথওয়ে। তার মানে ইস্ট্রোজেনও কিন্তু রোল প্লে করে। তো যদি ইস্ট্রোজেন লেভেল যদি কমিয়ে রাখতাম, এমন কোনো মেডিসিন দিতাম ইস্ট্রোজেন লেভেলটাকে ডাউন রেগুলেট করে রাখবে, তখন এলিজ বেরোবেই না। এলিজ তো কনফিউজ, বুঝতে পারবে না, যতক্ষণ তার কাছে ইন্ডাকশন না আসবে সে রিলিজ হবে না। ক্লিয়ার হলো? এলিজ কোথা থেকে তৈরি হয়? অ্যান্টেরিয়র পিটুইটারি। সো দুটো হরমোনের রোল আছে, ক্লিয়ার হয়ে গেল? অপশন এইভাবে থাকে কিন্তু। ওকে, তো গ্রাফিয়ান ফলিকল কি রিলিজ করছে স্যার? সেকেন্ডারি উসাইড। তো সেকেন্ডারি উসাইড যেটা রিলিজ করলো তার চারদিকে একটা ঠিক লেয়ার থাকে যার নাম কি জোনা পেলুসিডা। ইজ ভেরি ইম্পর্টেন্ট লেয়ার। এই জোনা পেলুসিডা হচ্ছে এমন একটা লেয়ার যেটা কি করে স্পার্ম হেড রেকগনিশনে হেল্প করে। আমরা একটু পরেই পড়বো যে কি করে স্পার্ম হেড কে রেকগনাইজ করে, একটা স্পার্ম রেকগনিশন করে স্পার্ম ঢুকতে পারে ভেতরে, আমরা আসবো। তো জোনা পেলুসিডা থাকে। নাও দ্য গ্রাফিয়ান ফলিকল ruptures and release the secondary oocyte from the ovary by the process of ovulation. আমরা ডেফিনিশন চেঞ্জ হয়ে গেল। হোয়াট ইজ ওভিউলেশন? রিলিজ অফ সেকেন্ডারি oocyte from গ্রাফিয়ান ফলিকল, mature গ্রাফিয়ান ফলিকল in the presence of which hormone? LH, high level of LH। ক্লিয়ার হলো? এবার গ্রাফিয়ান ফলিকল যখন LH রিলিজ করে দেবে ওভামটা, তখন গ্রাফিয়ান ফলিকল কিসে কনভার্ট হবে? কর্পাস লুটিয়াম। তার মানে এবার ইস্ট্রোজেন লেভেল কি হবে? কমে যাবে। এলএইচ এসে গেলে বলবে আমার হলো, মানে এলএইচ বলবে তোমার হলো শুরু, আমার হলো সারা। মানে এলএইচ এবার কাজ করবে, ইস্ট্রোজেন ডাউন হয়ে যাবে। বুঝেছো? এই হচ্ছে গল্প। এই যে ডায়াগ্রামটা ভেরি ইম্পর্টেন্ট, এই ডায়াগ্রামটা এখনই তোমরা একবার পাশাপাশি আঁকো। ডায়াগ্রামটা পাশাপাশি আঁকো, oogenesis and spermatogenesis। তো দেখো, স্পারমাটোজেনেসিসটা কি ছিল? স্পারমাটোজেনেসিস হয় কোথায়? উইদিন দ্য টেস্টিস। কখন হয়? আফটার পিউবার্টি। তো টু এন সেলস এর নাম কি ছিল? স্পারমাটোগোনিয়াম বলে একটা সেল। এই স্পারমাটোগোনিয়াম কিসে ঢুকছে? প্রথমে মাইটোসিস, দেন যে সেলটা তৈরি করবে সেটা কি? টুয়েল, দ্যাট ইজ প্রাইমারি স্পারমাটোসাইট। এই প্রাইমারি স্পারমাটোসাইট কিসে ঢুকবে? মিয়োসিস ওয়ান। দেন দুটো হ্যাপ্লয়েড তৈরি করবে, তার নাম কি? সেকেন্ডারি স্পারমাটোসাইট। এটা আবার ঢুকবে মিয়োসিস টু, দেন চারটে সেল তৈরি করবে যার নাম কি? স্পারমাটিড। এই স্পারমাটিড গুলো একটা ম্যাচুরেশন পেয়ে যাবে। টেল এন্ড ক্যাপ ফরমেশন হবে। দ্য ক্যাপ ইজ নোন এজ অ্যাক্রোজোম, অ্যাক্রোজোমাল ক্যাপ এন্ড টেল ফরমেশন হবে স্পারমাটোজোয়া, বা যাকে ম্যাচিওর স্পার্ম। তো এই যে পুরো প্রসেসটা হলো,
এই যে প্রসেসটা হলো না, এই প্রসেসটায় কি হবে? স্পারমাটোজেনেসিস। এই পুরো প্রসেসটার নাম কি? স্পারমাটোজেনেসিস। হোয়াট ইজ স্পারমাটোজেনেসিস? দ্যাট ইজ ফর্মেশন অফ স্পার্ম উইথিন দা টেস্টিস। এই প্রসেস হয়, সেই প্রসেসটার নাম কি? স্পারমাটোজেনেসিস। কিন্তু স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া ফর্মেশনটা, এটা একটা স্পেশাল কাইন্ড অফ ম্যাচুরেশন প্রসেস, এটা ওভামের মধ্যে দেখতে পেলাম না। এইটাকে বলা হয় স্পারমিওজেনেসিস। দিস ইজ নোন এজ স্পারমিওজেনেসিস। কোনটা স্পারমিওজেনেসিস? ফ্রম স্পারমাটিড টু স্পারমাটোজোয়া ফর্মেশন ইজ নোন এজ স্পারমিওজেনেসিস। ক্লিয়ার? তো এই দুটো টার্মিনোলজি আমাদের মাথায় রাখতে হবে, কোনটা স্পারমাটোজেনেসিস এন্ড কোনটা স্পারমিওজেনেসিস। The process of sperm formation is spermatogenesis. The process through which spermatid mature into the spermatozoa or sperm, এটাকে আমরা কি বলি? স্পারমিওজেনেসিস। একটা স্পারমাটোজেনেসিস, একটা স্পারমিওজেনেসিস। ক্লিয়ার হলো? আর একটা টার্মিনোলজি আছে স্পারমিয়েশন। স্পারমিয়েশন মানে হচ্ছে রিলিজ অফ স্পার্ম ফ্রম seminiferous tubule or Sartori cell. অ্যাকচুয়ালি সার্টলি সেল বলা হয় কেন? কারণ স্পারমাটোজোয়া গুলো সার্টলি সেলস এর মধ্যে দিয়ে হেডটাকে এন্ট্রি করে রাখে, কারণ ওখান থেকে দে কালেক্ট দ্য নারিশমেন্ট। তো ওইখান থেকে রিলিজ হয়ে যাওয়া মানে সেমিনিফেরাস টিউবিল থেকে রিলিজ হয়ে বেরিয়ে আসবে, এই রিলিজ হওয়াটাকে বলা হয় স্পারমিয়েশন। এই যে তিনটে টার্মিনোলজি বললাম, স্পারমাটোজেনেসিস, স্পারমিয়েশন অ্যান্ড স্পারমিওজেনেসিস, এই তিনটে থেকে কিন্তু 100% কোশ্চেন আসে এই যে এভরি ইয়ার ঘুরি, এই তিনটে টার্মিনোলজি থেকে আসে। ভালো করে বুঝতে হবে। সবাই লিখে নিয়েছো এটা? করেছো? ওকে। অনলাইন করেছো? এবার যে এনসিআরটি ডায়াগ্রামটা ছিল সেখানে চলে আসে কি করছে। তার মানে তোকে যদি ডিফারেন্স বলা হয়, তো ফার্স্ট ডিফারেন্স কি হবে? কখন হচ্ছে স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস কখন হচ্ছে? দেখ, ওজেনেসিস স্টার্ট হচ্ছে কখন? এমব্রায়োনিক স্টেজ স্টার্ট হচ্ছে, আর এটা হচ্ছে পিউবার্টিতে স্টার্ট হচ্ছে। তাহলে একটা ডিফারেন্স ক্লিয়ার হলো। ওজেনেসিস কমপ্লিট হয় কখন? অ্যাট পিউবার্টি। স্টার্ট হচ্ছে তো কখন? যখন ছিল এমব্রায়োনিক স্টেজে। বাট স্পারমাটোজেনেসিসটা কি হচ্ছে? স্টার্টিং এ হচ্ছে অ্যাট পিউবার্টি এন্ড এন্ড কখন হয়? টিল ডে, যখন মরার মরে তার পর্যন্ত স্পারমাটোজেনেসিস চলতে পারে, বাট অ্যামাউন্ট অফ স্পার্ম অনেক রিডিউস হয়ে যায়। পিউবার্টিতে শেষ হয় মানে কি? প্রসেসটা কমপ্লিট করে। ওজেনেসিস কমপ্লিট হবে তোর আলটিমেটলি, যদি শেষ বলা হয়, 45 to 50 ইয়ার্স। এবার হচ্ছে স্পারমাটোগোনিয়া। দেখ, প্রথমে এখানে কি মাইটোসিস হয়েছে, দেখ যেটা আমি বললাম, ফার্স্ট মিওটিক ডিভিশন, সেকেন্ড মিওটিক ডিভিশন, স্পারমাটিড, ডিফারেন্সিয়েশন, স্পারমাটোজেনেসিস। মানে যে ডিফারেন্সিয়েশন, স্পেশাল ডিফারেন্সিয়েশন ফেজ, দ্যাট ইজ স্পারমিওজেনেসিস, কোথায় হয়? টেস্টিসের মধ্যে দেখতে পাই। কিন্তু এই ডিফারেন্সিয়েশন ফেজ বা ম্যাচুরেশন ফেজ আমরা ওজেনেসিসে পাবো না। ওজেনেসিসে এরকম কোনো ম্যাচুরেশন ফেজ নেই। কোথায় থাকবে? তার মানে তোকে যদি একটা স্টেটমেন্ট দেওয়া হয় বোথ স্পারমাটোজেনেসিস এন্ড ওজেনেসিস হ্যাভ ম্যাচুরেশন ফেজ, ঠিক না ভুল? ভুল। অনলি স্পারমাটোজেনেসিস এই ম্যাচুরেশন ফেজটা পাবো। আচ্ছা, আর কি ডিফারেন্স? এখানে দেখো এই যে পোলার বডি দেখতে পাচ্ছ প্রডিউস হচ্ছে, এখানে কি কোনো পোলার বডি তৈরি হচ্ছে? হচ্ছে না। টোটাল নাম্বার অফ স্পার্ম কটা হলো? 4। এখানে ওভাম, এটা ওভাম মানে অ্যাকচুয়ালি সেকেন্ডারি ওসাইট থেকে ওভাম ফর্মেশন হবে কটা? 1। একটাই ওভাম তৈরি হবে। ওভাম কটা হচ্ছে? স্পার্ম তো 4টে ফর্মেশন হচ্ছে। আরে বাবা, স্টার্টিং হয় এইখান থেকে, এটা প্রাইমারি উসাইট, প্রাইমারি স্পার্মাটোসাইট। প্রাইমারি স্পার্মোসাইট থেকেই তো তোর নাম্বারটা হয়। মিয়োসিস তো একটা সেল দিয়ে স্টার্ট হয়, তো প্রাইমারি স্পার্মোসাইট তো মিয়োসিসে ঢোকে।
কিন্তু প্রাইমারি স্পারমাটোসাইট তো দুটো থাকে না? কেন, দুটো প্রচুর থাকবে। হ্যাঁ প্রচুর থাকে, সবকটাই থাকে। সবকটাই হবে, এই জন্য স্পার্ম কাউন্ট অনেক বেশি। কিন্তু একটা প্রাইমারি স্পার্মাটোসাইট যতক্ষণ মিওসিসে ঢুকছে সে 4টে প্রোডাক্ট তৈরি করবে। ও, আমি বললাম ওটা করেই না। কেন করবে না, এ তার প্রসেসে যাবে, ওই জন্য স্পার্ম কাউন্ট অনেক বেশি। আর এখানেও ঠিক একটা নিয়ম, এখানে 4টে তৈরি হয়েছে, 4টে কি, 4টে থেকে তো 4টে হবে, কিন্তু এখানে তো আলটিমেটলি একটাকে নিয়ে ফার্দার এগিয়েছে, একটা মানে হচ্ছে প্রাইমারি উসাইট। প্রাইমারি একটা প্রাইমারি উসাইট থেকে একটাই ওভাম, মানে একটা প্রাইমারি স্পার্মাসাইট থেকে 4টে ম্যাচিওর স্পার্ম। পোলার বডি এখানে তৈরি হচ্ছে, এখানে হচ্ছে না। না, আনইকুয়াল সাইটোকাইনেসিস হচ্ছে কোথায়, ওজেনেসিসে। আর এখানে অলওয়েজ ইকুয়াল সাইটোকাইনেসিস হচ্ছে। ক্লিয়ার? আর স্পারমাটোজেনেসিস হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট একটা প্রসেস। স্পারমাটোজেনেসিস হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট প্রসেস। তার মানে কত টেম্পারেচার, 34 ডিগ্রি, 34.5 ডিগ্রি সেন্টিগ্রেড টু 35 ডিগ্রি সেন্টিগ্রেড এটা হয়। আর এটা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হতে পারে। একটু কমে গেলে ওর প্রবলেম নেই, কিন্তু এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। বুঝেছো? তো এই গেল স্পারমাটোজেনেসিস এন্ড ওজেনেসিসের গল্প। এইখানে এই সেলগুলো কি যদি বলা হয়, স্পার্মাটোগোনিয়াম কি অলওয়েজ ডিপ্লয়েড, প্রাইমারি স্পার্মাটোসাইট অলওয়েজ, সরি, ডিপ্লয়েড, সেকেন্ডারি স্পার্মাটোসাইট হ্যাপ্লয়েড, স্পার্মাটিড হ্যাপ্লয়েড, স্পার্মাটোজোয়া হ্যাপ্লয়েড, ব্র্যাকেটে এন নাম্বার গুলো লিখে নিই বইতে। প্রাইমারি ওসাইট কি, প্রাইমারি ওসাইট ডিপ্লয়েড, সেকেন্ডারি ওসাইট হ্যাপ্লয়েড, ওভাম হ্যাপ্লয়েড, পোলার বডি হ্যাপ্লয়েড। সে ফার্স্ট পোলার বডি হোক বা সেকেন্ড পোলার বডি, এগুলো সবই হ্যাপ্লয়েড। তার মানে এই তোকে ক্রোমোজোম নাম্বার দিয়ে কোশ্চেন বলতে পারে, বলতে পারে একজন নর্মাল ধর অ্যানিমেল বলে দিল, যে তার একটা ক্রোমোজোম নাম্বার দিয়ে দিল ধর 50, ক্রোমোজোম নাম্বার দিল 50। এবার তোকে বললো তার স্পার্মাটোজোয়াতে কত নাম্বার ক্রোমোজোম থাকে, হ্যাপ্লয়েড মানে 20। বা তোকে উল্টো কেস বললো, বললো একটা স্পার্মাটোজোয়াতে দেখতে পাচ্ছে 26 ক্রোমোজোম আছে, তো সেই অফস্প্রিং এর মাসল সেলসে নাম্বার অফ ক্রোমোজোম কত হবে, ডাবল, ডিপ্লয়েড হয়ে যাবে। সেই অফস্প্রিং এর ব্রেন সেলস, সেই অফস্প্রিং এর একটা কোন একটা সেল বলে দিল লিভার সেল, হেপাটিক সেলে কতটা ক্রোমোজোম ডিপ্লয়েড, কারণ সেগুলো সোমাটিক সেল, ডিপ্লয়েড হয়ে যাবে। ঘুরিয়ে কোশ্চেনও বলতে পারে। ক্লিয়ার হলো? সেকেন্ডারি উসাইডে কি থাকবে, হ্যাপ্লয়েড। ওকে, তো এটা গেল, ঠিক আছে। এই, কথা কম বল। সো ম্যাচিওর স্পার্ম, তো বেসিক্যালি ম্যাচিওর স্পার্ম যেটা আছে সেটা অরিজিনেট হচ্ছে বেশি কোথায় তৈরি হচ্ছে, উইথিন দ্য সেমিনিফেরাস টিবিউল। তো ডিউরিং দিস টাইম যে মডিফিকেশনটা হয় কি হচ্ছে, অ্যাক্রোসোমাল ক্যাপ ফর্মেশন হচ্ছে, মানে ছোট্ট একটা সেল ছিল, এই ছোট্ট সেলটা কি ছিল, স্পার্মাটিড ছিল। এই স্পার্মাটিড থেকে তৈরি হচ্ছে স্পার্মাটোজোয়া। তার মানে দুটো নতুন স্ট্রাকচার চলে আসছে, একটা টেল, একটা ক্যাপ আসছে। এই যে ক্যাপ যে আসছে, এই ক্যাপটা হচ্ছে অ্যাক্রোসোম। অ্যাক্রোজোম ফর্ম হচ্ছে একটা সেল অর্গানলি থেকে, তার নাম হচ্ছে গলগি বডি, গলগি কমপ্লেক্স, এটা মাথায় রাখবে। গলগি কমপ্লেক্স আর গলগি বডি থেকে ফর্ম কি হয়, অ্যাক্রোজোম, এটা জানতে হবে। সো অ্যাক্রোজোম কোথা থেকে তৈরি হয়, ফ্রম দা গলগি বডি অর গলগি কমপ্লেক্স। ওকে, অ্যাক্রোজোম, এই যে স্পার্ম হেড, স্পার্ম হেডে কি থাকে দেখ, ম্যাক্সিমাম এরিয়া জুড়ে কি রয়েছে দেখ, নিউক্লিয়াস। সো স্পার্ম হেডের ম্যাক্সিমাম এরিয়া কি রয়েছে, নিউক্লিয়াস। অ্যালং উইথ নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে, এন নাম্বার অফ ক্রোমোজোম, হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকবে, এন নাম্বার অফ ক্রোমোজোম। আর তার সামনে দেখতে পাচ্ছ কি, একটা ক্যাপ লাইক স্ট্রাকচার, এই ক্যাপটাকে কি বলা হচ্ছে, অ্যাক্রোজোমাল ক্যাপ। এই যে অ্যাক্রোজোমাল ক্যাপ, এর মধ্যে লট অফ এনজাইম থাকে, এনজাইমস। এই এনজাইম গুলোর কাজ কি, হাইলুরোনিডেজ,
স্পার্ম লাইসিন। এই কাজকে হচ্ছে পেনিট্রেট করে কার মধ্যে? উইথিন দা ওভামের জোনা পেলসি। এই যে জোনা পেলসিটা ওভামের আমরা পড়েছিলাম একটু আগে, ওভামের চারদিকে একটা থিক লেয়ার আছে, এই লেয়ারটার নাম কি? জোনা পেলুসিটা। এই থিক লেয়ারটা যেটা ওভামের বাইরে থাকে, এই জোনা পেলুসিটা, এটা একটু আগে আমরা পড়ছিলাম জোনা পেলুসিটা ছিল। এই জোনা পেলুসিটাকে পেনিট্রেট করতে হেল্প করে কে? অ্যাক্রোজোম। কারণ অ্যাক্রোজোমের মধ্যে যে এনজাইম গুলো আছে, দিস এনজাইমস বেসিক্যালি হেল্পস ইন এন্ট্রি অফ স্পার্ম। আচ্ছা, তারপর দেখ এটা হচ্ছে নেক রিজিয়ন। এই হচ্ছে নেক রিজিয়ন। এই নেক রিজিয়নে কি পাওয়া যায়? সেন্ট্রিওল। সেন্ট্রিওল পাওয়া যায়। সেন্ট্রিওল মানে কি? আমরা জানি ডিউরিং সেল ডিভিশন সেন্ট্রিওল কিসে হেল্প করে? স্পেন্ডেল ফাইবার ফরমেশন। তো এটা তো সেল, তার মধ্যে সেন্ট্রিওল থাকবে। এই নেক রিজিয়নে সেন্ট্রিওল পাই। আর এই যে রিজিয়নটা, এটা হচ্ছে মিড পিস। এইটাকে বেসিক্যালি বলা হয় এর সেল বা ব্যাকটেরিয়া। মানে এনার্জি এখানে তৈরি, লট অফ মাইটোকন্ড্রিয়া কোথায় আছে? এই মিড পিসে। মাইটোকন্ড্রিয়া ইজ আ সেল অর্গানেলি দ্যাট পাওয়ার হাউস অফ ইউক্যারিওটিক সেল, আমরা জানি। আর এই মাইটোকন্ড্রিয়া কোথায় রয়েছে? ম্যাক্সিমাম মাইটোকন্ড্রিয়া কোথায় দেখতে পাচ্ছিস তুই? মিড পিস। তাহলে এইখান থেকে এনার্জি প্রোডাকশন হয় অবশ্যই নেই। আর তার ঠিক নিচের যে পার্টটা রয়েছে, এই পার্টটা, এটা হচ্ছে টেল রিজিয়ন। এই টেল রিজিয়নটা বেসিক্যালি ফ্ল্যাজেলার যেমন স্ট্রাকচার হয়, ঠিক তেমন স্ট্রাকচার। 9+2 অ্যারেঞ্জমেন্ট অফ মাইক্রোটিবিউল মনে আছে? মাইক্রোটিবিউলস এর মানে বেসিক্যালি যেটা আমরা সিলিয়া বা ফ্ল্যাজেলার যে স্ট্রাকচার 9+2 অ্যারেঞ্জমেন্ট, এটা কিন্তু এই ফ্ল্যাজেলার স্ট্রাকচার। তার মানে সবাই স্কুলের পরীক্ষায় যদি আসে যে একটা ম্যাচিওর স্পার্মের স্ট্রাকচার তোমরা ডেসক্রাইব করো, তো এই ডায়াগ্রাম তোমার দিতে হবে। অ্যালং উইথ তোমরা এখানে অ্যাডিশন করবে কি, এরকম একটা ছোট্ট শর্টে করে। এটা পর বোর্ড বলছে, হ্যাঁ? কি করবি? 9+2 অ্যারেঞ্জমেন্টটা জাস্ট এখানে দেখিয়ে দিবি। হ্যাঁ, সেল স্ট্রাকচারে যে ডায়াগ্রামটা আছে এরকম করে দিবি। এখানে 9টা, একটা কমপ্লিট একটা ইনকমপ্লিট। 4, 6, 8, এরকম 9টা করে দিবি। এবং এগুলো কানেক্টেড করে দিবি, কিছু পয়েন্ট করার দরকার নেই এখন। মাঝখানে এটা কানেক্টেড, সবগুলোই কানেক্টেড হচ্ছে। এন্ড এখানে রেডিয়াল স্পোক একটা করে কমপ্লিট থেকে বেরোবে অলওয়েজ। প্লাস এইটুকু দেখিয়ে নিচে লিখে দিবি 9+2 অ্যারেঞ্জমেন্ট, যেটা কোথায় পাচ্ছি? টেলে। তার মানে এই যে স্ট্রাকচারটা, এটা তোকে অ্যাডিশনাল একটা নাম্বার তোলার জন্য হেল্প করবে, যেটা অন্য কেউ করবে না, তোরা করে দিবি। তার মানে এটা স্ট্রাকচার হচ্ছে 9+2 অ্যারেঞ্জমেন্ট অফ মাইক্রোটিবিউল এখানে থাকে, যেটা হেল্পস ইন সুইম। সুইম করতে এটা হেল্প করছে। বাট এইটা কিন্তু ওভাবে নেই। ওভাবে এই স্ট্রাকচারটা না থাকার জন্য ওভামকে আমরা নন মোটাইল। আর এটার মোটিলিটি প্রোভাইড করছে কে? এই টেলটা। বুঝতে পেরেছো? সো কি বলছে দেখো, লেট আস এক্সামিন দ্য স্ট্রাকচার অফ স্পার্ম। 9+2 অ্যারেঞ্জমেন্ট। এখানে কি হেড রিজিয়ন পাচ্ছি, নেক পাচ্ছি, মিড পিস পাচ্ছি, টেল পাচ্ছি। মিডল পিস বা মিড পিস সেম, দুটো প্রক্সিমাল এন্ড ডিস্টাল, সেটা এই নেক রিজিয়নে পাবো। তো এখানে দেখ, প্লাজমা মেমব্রেন envelops the whole body of sperm. The sperm head contains elongated haploid nucleus. Haploid nucleus মানে n number of chromosome, that means 23 for us. মেলের ক্ষেত্রে যে স্পার্ম তৈরি হয় হেটেরোগ্যামেটিক, কারণ একটার মধ্যে এক্স থাকবে তো আর একটার মধ্যে ওয়াই থাকবে, প্রবাবিলিটি এটাই। ইদার এক্স বা ওয়াই ক্রোমোজোম আছে। আর 22 অটোজোম দুটোতেই থাকবে। এই জন্য 23 টোটাল ক্রোমোজোম থাকে একটা স্পার্মে। So the anterior portion of which is covered by the cap-like structure তাকে বলা হয় অ্যাক্রোজোম। So the acrosome filled with enzyme that helps fertilization to the ovum, মানে পেনিট্রেট করতে হেল্প করে। এন্ড এই অ্যাক্রোজোম কোথা থেকে তৈরি হয়, কোন সেল অর্গানেলি? গলগি কমপ্লেক্স or গলগি বল। So the middle piece possesses the numerous mitochondria which produce energy for movement of tail that facilitate the sperm motility essential for fertilization. এইখানে অ্যাকচুয়ালি এতদিন আমরা বিলিভ করতাম যে স্পার্ম, এই যে টেল, এই যে টেল দেখতে পাচ্ছ, টেল রিজনটা এখন সুইম করতে হেল্প করে, এবং এটাই আমরা পড়েছি। বাট রিসেন্টলি একটা পেপার পাবলিশ হয়েছে, যেটা এখনো মানে
কতটা সত্যি জানা যায়নি, বাট পেপারটা ওরা পাবলিশ করেছে। বলছে যে স্পার্ম এইভাবে সুইম করে করে যায় না, স্পার্ম রোলিং করে করে যায়। রোলিং করে যায় মানে কিরকম? এটা দেখ, স্পার্ম সুইম মানে কি, ধর এই একটা স্ট্রাকচার, তো এরকম করে সুইম করে করে যাচ্ছে, এটাকে সুইমিং বলে, যেটা নর্মাল। এরকম করে সুইম করে করে যাচ্ছে। যেরকম মাছ সুইম করে কি করে, তার কডাল ফিনটা থাকে, পেছনটা এরকম নাড়তে থাকে, তো সামনে দিয়ে এগোতে থাকবে, কারণ জলটাকে প্রেসার ক্রিয়েট করে সামনে এগোবে। এও ঠিক তেমন, এই প্রসেসটা আমরা জানতাম। কিন্তু এখন গ্রুপ অফ সায়েন্টিস্ট বলছে না, এরা রোলিং করে করে যায়, মানে এই যে হেডটা, হেডটা রোটেশন করে, এই হেডটা রোটেশন করে। হেড রোটেশন মানে মাথাটা উল্টে 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 যায়। আর নিচটা স্প্রিং এর মতো কয়েল করে হ্যাঁ, নিচটা স্প্রিং এর কত মতো কয়েল করতে কয়েল করতে করতে করে যায়, একটা কয়েলিং করছে, মানে হেডেরও রোল আছে ফর মুভমেন্ট, মানে একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট সেটা বলছে। এনসিআরটিতে এইসব নেই, মাথা ঘামানোর দরকার নেই, কিন্তু জিনিসটা জানতে হবে যে টেলিং, মানে শুধুমাত্র যে টেল রিজিয়নটা নয়, হেড রিজিয়নটাও কিন্তু মুভমেন্টে হেল্প করে। বাট এনসিআরটিতে নেই বলে তোমাদের এসব দেবে না, ঠিক আছে? এখানে যেটুকু তোমাকে দেবে যে কোন পার্ট অফ দা, যদি বলে হুইচ পার্ট অফ দা স্পার্ম হেল্পস ইন মুভমেন্ট, তার মানে এখানে তুমি টেলই লিখতে হবে, যেহেতু এখানে তাই বলেছে। কিন্তু এখন নতুন বলছে যে না, টেল নয়, হেড দিয়ে ওরা রোলিং করতে করতে যায়, সুইমিং শুধু সেভাবে হয় না। তো সেই জন্য যেটা সত্যি সেটাও জেনে নাও, আর যেটা এনসিআর দিয়েছে ওটাও জানো। পরীক্ষার হলে তোমরা কিন্তু টেলটাই দেবে, যে টেলটার জন্য সুইমিং হচ্ছে। এনার্জি প্রোভাইড কে করছে? মিড পিস। আর হেড রিজিয়নে কি থাকে? ইলংগেটেড নিউক্লিয়াস দ্যাট হ্যাভ হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। আর ক্যাপটাতে কি থাকছে? অ্যাক্রোজোমাল ক্যাপে লট অফ এনজাইম থাকে, এটা হেল্প করে পেনিট্রেশন। বুঝিন্দাও? ক্লিয়ার হলো? আচ্ছা, তো হিউম্যান male ejaculate 200 to 300 million sperm during coitus of which for normal fertility। একটা নর্মাল ফার্টিলিটির জন্য জেনারেলি কত লাগছে? এইটা নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 200 to 300 স্পার্ম মিলিয়ন, 300 মিলিয়ন স্পার্ম। আচ্ছা, একটা টার্মিনোলজি জানতে হবে, অলিগোস্পার্মিয়া, এটা একটু নেক্সট চ্যাপ্টারে গিয়ে পড়বো। অলিগোস্পার্মিয়া, what is oligospermia? When 1 ml of sperm contain less than 1 lakh, 1 ml of semen contain less than 1 lakh sperm in 1 ml of semen। 1 ml of semen এ যদি less than 1 lakh sperm থাকে, সেই কন্ডিশনটাকে বলা হয় অলিগোস্পার্মিয়া। এই অলিগোস্পার্মিয়া হলে কি হবে? স্টেরাইল হয়ে। অলিগোস্পার্মিয়া, OLIGO, 1 lakh sperm যদি তার কম থাকে, লেস দেন 1 lakh sperm in 1 ml of semen। 1 ml of semen এর মধ্যে যদি 1 লাখের কম স্পার্ম থাকে, সেই কেসটাকে বলা হয় অলিগোস্পার্মিয়া। ইন দ্যাট কেস মেল আর স্টেরাইল। ওর কমে ফার্টিলাইজেশন হবে না। কেন হবে না? কারণ ফার্টিলাইজেশনের জন্য এখানে পরিষ্কার বলে দিল কত লাগছে, 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম লাগে। কারণ লাগে তো একটাই, কিন্তু ফার্টিলাইজেশন যখন করবো ডিটেলসে বলবো। প্রবাবিলিটি নয়, অ্যাকচুয়ালি কি হয়, সব স্পার্ম গিয়ে ওখানে অ্যাক্টিভেট হয় না। 60% স্পার্ম ডিউরিং ক্যাপাসিটেশন নষ্ট হয়ে যায়। ক্যাপাসিটেশন মানে অ্যাক্টিভেশন হয়, এটা আমরা পড়বো। অ্যাক্রোজোমাল ক্যাপ রিঅ্যাকশনের পৌঁছাতে সেখানেও কিছু যায়। এইসব করতে করতে স্পার্ম কাউন্ট অনেক কমে যায়, আলটিমেটলি ডেস্টিনেশনে খুব কজন পৌঁছায়। 23 লক্ষ পরীক্ষা দেবে, যাবে কজন? 60,000। এই কেসটা এখানে এই। আচ্ছা, আর একটা টার্মিনোলজি আছে, আজুস্পার্মিয়া। টার্মিনোলজি শুধু নোট করে রাখো, আজুস্পার্মিয়া। এই আজুস্পার্মিয়া মানে কি হচ্ছে? হ্যান্ডিক্যাপ্ট স্পার্ম, সব বুঝেছিস? মানে ঠিকঠাক ম্যাচুরিটি পায়, মানে তার টেন্ট ঠিক ফরমেশন হয়নি। তো এই কেসগুলোকে বলা হয় আজুস্পার্মিয়া। মানে স্পার্মা টিট পর্যন্ত ঠিকঠাক তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাচুরেশন ঠিক যে স্পার্মিওজেনেসিস যেটা,
সেটা ঠিকঠাক হচ্ছে না। এটা হরমোনাল একটা ইমব্যালেন্সের জন্য হতে পারে। তারপরে যত এজ বাড়তে থাকে আমাদের আস্তে আস্তে আজুস্পার্মিয়া হয়। তার মানে আস্তে আস্তে স্পার্ম গুলো ঠিক ম্যাচিওর করতে পারে না। প্রোডাকশনে একটা তো অর্গানের তার একটা স্প্যান আছে, লাইফ স্প্যান আছে, কিন্তু তার কাজের উপরেও তো তার এফেক্ট থাকবে। মানে তুই তোর এফিসিয়েন্সি আস্তে আস্তে কমতে শুরু হবে, কমবে। তুই তার অর্গানোর এফিসিয়েন্সি আস্তে আস্তে কমতে শুরু করে। আজুস্পার্মিয়া অনেক সময় ড্রাগের জন্য হয়। কেউ যদি ড্রাগ কনজিউম করে, যেটা ইউজ করি আমরা ড্রাগ, তার জন্য আজুস্পার্মিয়া হতে পারে। তো এই দুটো টার্মিনোলজি মাথায় রাখবে। এই দুটো টার্মিনোলজির জন্য কি হচ্ছে, স্টেরিলিটি আসতে পারে। হ্যান্ডিক্যাপ স্পার্ম মানে ইম্যাচিওর স্পার্ম। বোঝা না হ্যান্ডিক্যাপ স্পার্ম, ও লিখবে হ্যান্ডিক্যাপ স্পার্ম। আচ্ছা দেখ, এই যে কেন লাগছে এখানে তো লিখছে নর্মাল ফার্টিলিটি অ্যাটলিস্ট 60% অফ স্পার্ম মাস্ট হ্যাভ নর্মাল শেপ এন্ড সাইজ। এই যে এতগুলো স্পার্মের মধ্যে 60% তো লাগবে নর্মাল শেপ এন্ড সাইজ, বাকি 40% এই আজুস্পার্মিয়া হলে চলে যাবে। কিন্তু এইটা যদি আর একটু বেশি হয়ে যায়, তো 30% ঠিকঠাক আছে, 70%ই আজুস্পার্মিয়া কন্ডিশনে রয়েছে, শেপ এন্ড সাইজটা মেনটেন করতে পারেনি, ম্যাচুরেশন ঠিকঠাক হয়নি। তখন সেই কেসটা কি হবে, সে স্টেরয়েডের দিকে যাবে। কারণ 40% স্পার্ম মাস্ট শোন ভিগোরাস মোটিলিটি। এই মোটিলিটি শো করতে পারতে হবে। কারণ সার্ভিক্স থেকে আমরা পুরো কোথায় যেতে হবে, ফেলোপিয়ান টিউবের একবারে অ্যাম্পুলার রিজিয়ন, ওই রাস্তাটাকে ট্রাভেল করতে হবে, বুঝলি। বৃদ্ধ হ্যান্ডিক্যাপ এরা কি পাহাড় চড়তে পারে? তো তার মানে সেরকম ইয়াং দরকার একটা, সেরকম ইয়াং স্পার্ম চাই যারা পৌঁছতে পারবে কোথায়, অ্যাম্পুলার রিজিয়ন। তাহলে পাহাড় চড়ে যেতে হবে তখন। হ্যাঁ সেই জন্য। 40 से कि 60 40% नहीं टोटल है। কোনটা? টোটালের 60% তোর এইখানে দিয়ে দেয়, at least 60% of sperm must have normal shape and size and at least 40% তার মধ্যে কি থাকতে হবে, মানে 60% এ 40%, মানে ধরো 1 লাখ স্পার্ম গেল কথাই বলছি, তার মানে তার মধ্যে 60% স্পার্ম ভদ্র হতে হবে, শেপ থাকতে হবে। তার মানে 40,000 চলে গেল। বাকি 60% স্পার্মের 40% মোটিলিটি থাকতে হবে মিনিমাম, মানে 24,000 মোটিলিটি থাকতে হবে। দিলে গিয়ে সে পৌঁছবে ওই জায়গায়। এই জন্য নাম্বার অফ স্পার্ম কাউন্ট এত বেশি লাগে। তো স্পার্ম রিলিজ ফ্রম দ্য সেমিনিফেরাস টিবিউলস এন্ড ট্রান্সপোর্ট অ্যাক্সেসরি ডাক্টস আমরা আগেই পড়ে নিয়েছি। আজকে তার কোশ্চেন থাকবে। অ্যাক্সেসরি ডাক্টস যদি পাথওয়ে বলা হয় কি হবে, সেমিনিফেরাস টিবিউলের পর রেড টেস্টিস, তারপর সাইটোমেসিয়া, তারপর হচ্ছে কডা, তাই তো? হ্যাঁ কডা, কডা বললাম, হ্যাঁ বললাম। ক্যাপিউড অফ এপিডাইমিস, কর্পাস অফ এপিডাইমিস, কডা, দেন বাস ডিফারেন্স, দেন ইজাকুলেটরি ডাক্ট, দেন ইউরেথ্রা। এই সেই গল্প, ঠিক আছে, সেগুলো দিচ্ছে। আর সিমেন্ট কি দেখেছো? এই দেখো, দ্য সেমিনাল প্লাজমা অ্যালং উইথ স্পার্ম ইজ নোন অ্যাজ সিমেন্ট। সেমিনাল প্লাজমা কোথা থেকে আসছিল, আগের দিন আমরা পড়ে নিয়েছি, প্রোস্টেট গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকল, এগুলো থেকে যে লিকুইড আসছে তাকে একসাথে সেমিনাল প্লাজমা বলছিলাম। অ্যালং উইথ স্পার্ম, সেটা নিয়ে তৈরি হচ্ছে সিমেন্ট। তো the functions of male sex accessory ducts and glands maintained by the testicular hormones। মানে এই যে অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেনই আলটিমেটলি তোর এই ফাংশনটাকে কন্ট্রোল করছে, অন্যর এই যে অ্যাক্সেসরি গ্ল্যান্ড গুলো। ঠিক আছে, এত ক্লিয়ার তো সবার? অনলাইন বুঝেছো? শিওর? তার মানে এতদূর আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডিটেলস পার্টটা বোঝা গেল। এইবার হচ্ছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন কি করে হয়, আর ফার্টিলাইজেশন না হলে কি হয়? ফার্টিলাইজেশন হলে তারপরে স্টেজ হচ্ছে কি, ইমপ্ল্যান্টেশন এন্ড ফার্দার যেগুলো হচ্ছে মোরলা ব্লাস্টুলা গাস্টুলা স্টেজ গুলো একটু জানতে হবে। আর পার্চুরেশনের আগে যে আমাদের ফিটাল স্টেজে যখন থাকে জেস্টেশন পিরিয়ড, সেই পিরিয়ডে কি কি চেঞ্জ আসে, ফার্স্ট ট্রাইমেস্টারে কি চেঞ্জ হয়, সেকেন্ড ট্রাইমেস্টারে কি চেঞ্জ হয়, থার্ড ট্রাইমেস্টারে কি চেঞ্জ হয়, সেটা করতে হবে। বা ফার্টিলাইজেশন না হলে কি হয়, তো এখন যেটা আমরা করবো ফার্টিলাইজেশন না হলে কি হয়, কেন করতে অসুবিধা কি এখন? কটা বাজে? ওহো। আচ্ছা, চলো একটা হোমওয়ার্ক দেবো। হ্যাঁ আবার,
ওই চলবে, এই বছরটা সারা বছর চলবে, টেনশনে কিছু নেই। যারা যাকে জিজ্ঞাসা করবো 10 জন একবারে একসাথে কথা বলি না, কারোর কথা কোনোটাই বোঝা যায় না, ও লিপসিং বলে। আহ, সবাই বললে সবাই একটা মুখ ফট নেড়ে যায়, কোনোটাই ঠিক বলছে না। বল, লিকার ফলিকিউলি কোথায় থাকে? ও বলে দিয়েছে। অ্যান্ট্রাম, যাকে তুই বল, অ্যান্ট্রাম কোথায় দেখতে পাবো, কোন স্টেজে? টারশারি ফলিকিউল। তো একটা হোস্টেলে 5 জন ফিমেল থাকতো, ঠিক আছে? তো এই 5 জন ফিমেলের অ্যাট দ্য এজ অফ সবাই 11, না 13, সব 13 বছর হয়ে গেছে এবং একসাথেই পিউবার্টি গেইন করেছে। এবার আমাকে বল, ওদের সবার মিলিয়ে নাম্বার অফ প্রাইমারি ফলিকুল কত? অবন্তিকা, কত নাম্বার অফ? 30 লাখ। 6 লাখ টু 8 লাখ, দুটো ওভারই। দেখি তো ভুলটা করলি। ইচ ওভারই হ্যাঁ কত, 60,000 to 80,000, বুঝেছো? আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে গ্রাফিয়ান ফলিকুল থেকে যে ফরমেশন হচ্ছে সেকেন্ডারি ওসাইট, এই সেকেন্ডারি ওসাইট কিন্তু অল্টারনেট মান্থে ফরমেশন। মানে রাইট ওভারি থেকে যদি এপ্রিল মাসে গ্রাফিয়ান ফলিকুল বেরোয়, লেফট বেরোবে মে মাসে, আবার মের পরে জুনে বেরোবে রাইট, আবার জুলাইতে বেরোবে লেফট, অল্টারনেট করে করে বেরোবে। তার জন্য জেনারেলি আমাদের একটা বাচ্চা হয় এট এ টাইম, কিন্তু কখনো কখনো আমাদের দুটো বাচ্চা চলে আসে, এবং তার দুটোই ছেলে মেয়ে হয়ে গেল, বা দুটো মেয়ে হতে পারে, দুটো ছেলে হতে পারে। আর যদি কোনো কারণে দুটো গ্রাফিয়ান ফলিকুল থেকে এট এ টাইম দুটো সেকেন্ডারি ওসাইট রিলিজ হয়, তখন ডাইজ্যাগোটিক টুইনস, এটা আসবো এরপরে, ক্লিয়ার হলো? আর একটা হয় মনোজাইগোটিক টুইনস, মানে একটাই জাইগোট তৈরি হলো, মরুলা স্টেজে ভেঙে গেছে, সেল মাসটাও ভেঙে গেছে, তখন দুটোই মেল হবে বা দুটোই ফিমেল হবে, কারণ তাদের জেনেটিক কনস্টিটিউয়েন্ট এক, আইডেন্টিক্যাল টুইনস। সোমবারই, সোমবারই তোমার জন্য কোশ্চেন। 50টা স্পারমাটোজোয়া তৈরি করতে, ঠিক আছে, 50 স্পারমাটোজোয়া তৈরি করতে কবার মিয়োসিস করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেনটা বুঝেছিস তো? হুম, শিওর? ঠিক বলেছে উশিরা? 50 স্পারমাটোজোয়া মানে 50 ম্যাচিওর স্পার্ম তৈরি করতে কবার মিয়োসিস যে করতে হবে? অনলাইন কে বলতে পারবি? কৌস্তব মাল, কৌস্তব বল। 15 বার। এই কোশ্চেনটা শুনলি তুই? 15 বার কোন দিক দিয়ে তোর এসে গেল ভাই? 50 স্পার্ম, 50টা স্পার্ম তৈরি করতে হবে, কবার মিয়োসিস হবে? আরে ভাই, একটা মিয়োসিসের জন্য 4টে স্পার্ম তৈরি হয়, তো 50 ÷ 4, তার মানে কত হবে? 12.5। এবার কোশ্চেন হচ্ছে 0.5-এ মিয়োসিস হয় না, সো 13 বার হতে হবে। ইজ রাইট। আমি জাস্ট কনফিউশন রাখলাম যাতে বাকিরা অ্যান্সার দিতে পারে, কিন্তু সবাই চলে গেল। কোথায় তোর 50 বার হবে? হ্যাঁ, তোকে তো আমি স্পার্ম বলছিস, ফিমেল স্পার্ম তৈরি হচ্ছে। কি হয়েছে, তুই 5 বার না 6 বার? এরকম কোশ্চেন আসতে পারে, অপশনে কিন্তু 12.5ও দেবে। সেই ওই সময় মাথায় আসাটা ইম্পর্টেন্ট, তুই তো ডিভাইড করে দিবি 12.5, তার মানে তুই 12.5-এ টিক দিয়ে দিবি, ভুল। কারণ 0.5-এ মিয়োসিস হয় না, সিঙ্গেল ডিজিটে আসবে, তার মানে 13 হবে, 12 তো হবে না। 12 হলে 48টা পর্যন্ত হয়ে যাবে, বাকি দুটো কোথা থেকে আসবে?
নেক্সট মিওসিস করতে হবে তোকে। বডিতে যদি টেম্পারেচার বেড়ে যায়, ঠিক আছে, ওজোনেসিস হবে কি হবে না বল? তোর বডি টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হলো, ওজোনেসিস হবে কি হবে না? শিওর হবে। স্পারমাটোজেনেসিস, এই তোর বডি জ্বর হয়ে গেল, জ্বর হলে তোর নর্মাল বডি টেম্পারেচার কত? 37 ডিগ্রি সেন্টিগ্রেড। জ্বর হয়ে এটা চলে গেল 39 ডিগ্রি সেন্টিগ্রেড। স্পারমাটোজেনেসিস হবে না হবে না? এই হবে। টেস্টিস কি বডির ভেতরে আছে নাকি? তো টেম্পারেচার বাড়লে তোর কি, টেস্টিস বডি দূর থেকে দূরে সরে যাবে, টোটাল এক্সপ্যান্ড করবে। বডি টেম্পারেচার যাই হোক, টেস্টিস তাকে অ্যাকোমোডেট করে নেবে, মানে স্কোটাল সেক্টর। আবার টেম্পারেচার যখন কমে যাবে, টেস্টিসটাকে ঠেলে নিয়ে আসবে, বডির সাথে অ্যাটাচ করাবে। ওই জন্য উইন্টারের সময় কি হয়, টেস্টিসটা কুঁচকে যায়, মানে স্কোটাল সেক্টর, তখন টেস্টিসটা বডির সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে। আবার যখন গরমের সময় টেস্টিস আর বডির মধ্যে ডিফারেন্স রাখে, স্কোটাল সেক্টর বড় হয়ে যায়। দেখো একটু মানে কোশ্চেন থেকে বেরোলেই এদিক ওদিক হলেই ভাবছে। যাই হোক, পরের দিন দেখা যাচ্ছে। এই নেক্সট দিন তবে টেস্টটা বুঝেছো? চলো আমি কোশ্চেন এবার দিচ্ছি, রেডি হোক। অনলাইন কোশ্চেন পাঠাচ্ছি, এখন টেস্ট দেবে।